আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বিয়ে ছাড়াই বাসর করতে হবে, কথাটা শুনে চমকে উঠলাম আমি। ভাইয়া, এসব কি বলছো? তুমি বিয়ে ছাড়াই বাসর মানেটা সিম্পল, বিয়ে হবে না বাট বাসর হবে ঠিকই। ভাইয়া, আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে আমরা কেন এই অবৈধ কাজ করব? তার চেয়ে চলো বরং বিয়ে করে ফেলি। বিয়ে করবি ঠিক আছে, কাল রেডি থাকিস, কালই আমাদের বিয়ে হচ্ছে। কবুল বলতে যাব ঠিক তখনই আদনান ভাইয়া বলে উঠলেন, আমি সামান্তাকে বিয়ে করব না, ওকে আমি ভালোবাসি না, ঘৃণা করি। আর যাকে ঘৃণা করি তাকে নিয়ে সারা জীবন কাটাবো কি করে? তাই আমি সময় থাকতে এই বিয়েটা ভেঙে দিচ্ছি। কথাটি বলে আদনান ভাইয়া রেজিস্ট্রি পেপারটা ছিঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে চলে গেলেন। আমি পাথরের মূর্তির মতো বসে আছি। আদনান ভাইয়া আমার সাথে এমনটা কেন করলেন? উনি তো আমায় ভালোবাসতেন। কাল রাতেও তো আদনান ভাইয়া ছাদে বসে আমার কাঁধে মাথা রেখে কত গল্প করেছিলেন। আমরা কিভাবে সংসার করব না করব, কয়টা বাচ্চা নিব না নিব, এসব বলছিলেন। আর আমি ওনার এমন কথাবার্তা শুনে শুধু হাসছিলাম। আর আজ এই মুহূর্তে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আমি কেন আম্মু আব্বু বড় আব্বু মামুনি কেউই বুঝতে পারছি না। আদনান ভাইয়ার জেদের বশেই ওনারা আজ বিয়ে দিতে রাজি হয়েছিলেন। আমি আর কিছু ভাবতে পারছি না, দৌড়ে নিজের রুমে চলে এলাম। রিঙ্কি এগিয়ে আসলো আরোহীর দিকে। তোর ছেলের জন্য যদি আমার মেয়ে উল্টোপাল্টা কিছু করে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে দিব না বলে দিলাম। আরোহী কিছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদনান একেবারে ওর বাবা আদিলের মতো হয়েছে। আহিলও এক কোণে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। একমাত্র মেয়ের এত বড় অপমান কিছুতেই মেনে নিতে পারছে না সে। বেশ কিছুক্ষণ লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলাম আমি কিন্তু অন্যদের মতো কেঁদে কেটে বুক ভাসিয়ে ফেলিনি। কেঁদে আর কি হবে? এখন যথাসম্ভব নিজেকে শক্ত রাখতে হবে। আহিল খানের মেয়ে আমি, এত সহজে কিছুতেই ভেঙে পড়ব না। আর আদনান খান, আজ থেকে আপনি আপনার পথে আর আমি আমার পথে। আমি আর আপনার কোনো কথা শুনবো না, মানব না। আই হেট ইউ। আপনি আমার সাথে যে অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। আর কিছু না ভেবে শুয়ে পড়লাম আমি। সকালে ঘুম ভেঙে গেল আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বাজে। তার মানে ভার্সিটিতে যেতে পারবো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা স্কার্ট আর টপ পরে নিলাম। গলায়ও একটা স্কার্ফ পেঁচিয়ে নিলাম। পিঠে ব্যাগ রাখতেই চোখ পড়ল সোফায় পরে থাকা একটা শাড়ির দিকে। একটা তাচ্ছিল্য হাসি দিয়ে শাড়িটা হাতে নিলাম। এই শাড়িটা আদনান ভাইয়া আমায় গিফট করেছিলেন। আর আমি না ভেবে নিচে চলে গেলাম। সবাই ব্রেকফাস্ট করার জন্য বসে আছে। আমি গেলেই স্টার্ট হবে। তাকিয়ে দেখলাম আদনান ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছে। যে ছেলেটা আমায় রেখে একটা বিস্কুট পর্যন্ত মুখে দিত না, আজ সে ব্রেকফাস্ট করে নিচ্ছে। কি তুমি এই শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ সামান্তা? তাকিয়ে দেখলাম জিএম মানে গ্র্যান্ডমাদার প্রশ্নটা করেছেন। আমি আর কিছু না বলে কিচেন থেকে একটা দেশলাই এনে শাড়িটাতে আগুন ধরিয়ে দিলাম। আদনান ভাইয়া আমার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। তাতে আমার কি? আমি আর কারো স্মৃতি আমার কাছে রাখতে চাই না। আদনান ভাইয়ের দিকে আবার তাকালাম। আমি তাকিয়ে দেখলাম উনি এবার বিস্ফোরিত চোখে নয়, অবাক চোখে তাকিয়ে আছে। বেশ ভালো বুঝতে পারছি এরকম তাকানোর মানে। অন্যদিন আমি ভার্সিটিতে গেলে তার কথা মতো লং 3 পিস পরে যেতাম, বাট আজ টপ আর স্কার্ট পরেছি। আমি আর দেরি না করে ব্রেকফাস্ট করা শুরু করে দিলাম। আজকে কি না গেলে হয় না? তুমি কি চাইছো বলো তো আম্মু? আমি সারাদিন রুমে বন্দি হয়ে বসে থাকি, কান্না করি? আমি মোটেও এমন করব না। আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। এখন থেকে নিজের লাইফ নিজেই হ্যান্ডেল করব। আমার লাইফে আমি আর কাউকে ইন্টারফেয়ার করতে দেব না, ইভেন নিজের মা বাবাকেও না। আহিল, তোর মেয়ে একেবারে তোর মতোই হয়েছে।
তোমার ছেলেও তোমার মতো হয়েছে, আর আমার মেয়ে আমার মতোই শান্তশিষ্ট। অ্যাটলিস্ট তোমার ছেলের মতো রাগী আর বদমেজাজি নয়। আদনান সবার দিকে একবার তাকিয়ে খাবার রেখেই চলে গেল। বাপ কা বেটা। তা ও কি শুধু আমার ছেলেই, তোর ছেলে নয়? হ্যাঁ আমার ছেলে, বাট আমার কোনো গুণই ওর মধ্যে নেই। ও তো শুধু চিনে মেয়েদের মন নিয়ে খেলা করতে। হ্যাঁ সাবু, তোকে এই লোকে খুব হট লাগছে। ক্লাসে ঢুকতে যাব অমনি নিলয়ের এই কথা শুনে থমকে গেলাম আমি। নিলয় এসে আমার সামনে দাঁড়ালো। এই ছেলেটার জন্য একদিনও ভার্সিটিতে এসে শান্তি পাই না, তার আমাকে ডিস্টার্ব করতেই হবে। আমাকেই কি তোর চোখে পড়ে? আর কাউকে কি চোখে পড়ে না? আমাকে কেন তোর ডিস্টার্ব করতে হয়? না বেব, তোকে ছাড়া আমার চোখে সব ধোঁয়াশা লাগে, তাই তাদের দেখতে পাই না, আর তোকেই ডিস্টার্ব করি। দেখ নিলয়, আমার সামনে থেকে সর। আমার মেজাজ ভালো নয়, তাই আজ তোর সাথে ঝগড়া করতে পারবো না। কথাটা বলে নিলয়কে পাশ কাটিয়ে চলে এলাম আমি। আরোহী আদনানের রুমে ঢুকতেই দেখলো আদনান কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আরোহী রেগে আদনানের দিকে এগিয়ে গেল, তারপর তার কান থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিল। আদনান, কি হচ্ছে এসব? কেন তুমি সামান্তার সাথে কাল এমন করেছ? তোমার জন্য মেয়েটা কত কষ্ট পাচ্ছে। ইউ হ্যাভ এনি আইডিয়া? দেখো মা, আমার লাইফ আমার ডিসিশন। আমার মনে হয়েছে তাই আমি এমন করেছি, তাতে তোমার কি? আর অন্যের ম্যাটার নিয়ে ইন্টারফেয়ার করা আমার একদম পছন্দ নয়, তাই আমি এই মুহূর্তে এসব নিয়ে তোমার সাথে ডিসকাস করতে চাইছি না। সো এক্সকিউজ মি। আদনানের এমন লাগামহীন কথাবার্তা শুনে আরোহীর চোখে পানি চলে এসেছে। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, কষিয়ে চড় মেরে দিল। তারপর চেঁচিয়ে বলল, তোমাকে নিজের ছেলে ভাবতেই লজ্জা লাগছে আমার। আমি মানছি তুমি তোমার বাবার মতো হয়েছ, কিন্তু তোমার বাবা তার মা বাবার সাথে এমন গলা উঁচিয়ে কখনো কথা বলেনি, কিন্তু তুমি তার ছেলে হয়েই এমনভাবে কথা বলছো। তুমি জানো তোমার এই কথাগুলো শুনে কতটা কষ্ট পেয়েছি? তুমি তো এমন ছিলে না, তাহলে হঠাৎ এমন পাল্টে গেলে কেন? তোমার লাইফ তোমার ডিসিশন। তাহলে ঠিক আছে, আমার কাছে আর আসবে না, আর আমায় মা বলে ডাকবে না। আরেকটা কথা, সামান্তা তোমার নিজের চাচাতো বোন, তাই ওর সাথে এমন না করলেও পারতে। কথাটা বলে চোখ মুছে চলে গেল আরোহী। আদনান এখনো গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আদনান, তোমার মা কেঁদে এখান থেকে চলে গেল কেন? কি বলেছো তুমি তাকে? আদিলের কথা শুনে মাথা তুলে তাকালো আদনান। তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। আদিল আবারও এগিয়ে এসে সেম প্রশ্নই করলো। বাবা, আমি মার সাথে খুব বড় অন্যায় করেছি। আমি মাকে অনেক হার্ট করেছি। আমার মাথা ঠিক ছিল না তখন। একটা কথা কি জানো তুমি আদনান? এক সময়ে তোমার মাকে আমি হারিয়ে ফেলেছিলাম। তারপর অনেক খোঁজাখুঁজির পর প্রায় 2 বছর পর তোমার মাকে পাই। সেদিন তোমার মাকে হারাতে হয়েছিল শুধুমাত্র নিজের রাগকে প্রাধান্য দিয়েছিলাম বলে। তোমার মাকে খুঁজে পাওয়ার পর থেকে কোনোদিন গলা উঁচিয়ে কথা বলিনি ওর সাথে। আরোহী আমার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা শুধুমাত্র আমি জানি। তোমার মাকে সবসময় নিজের ভালোবাসা দিয়ে আগলে রেখেছি আমি। আর তুমি তোমার মাকে হার্ট না করলেও পারতে। আদনানের চোখ থেকে অটোমেটিক পানি ঝরছে। সে আদিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বাবা মা কি আমায় ক্ষমা করবে? আমি আসলেই আমার বিহেভিয়ারের জন্য অনুতপ্ত। আদনান, তুমি এখন আমাকে যেভাবে জড়িয়ে ধরলে ঠিক সেভাবেই তোমার মাকে জড়িয়ে ধরে সরি বলে দিবে। দেখবে তোমার মা তোমাকে ক্ষমা করে দিবে। তোমার মায়ের মন অনেক বড়। আমি তাকে অবিশ্বাস করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তারপরেও সে আমাকে ক্ষমা করে দিয়েছিল। মাঠে দিয়ে হেঁটে যাচ্ছি, আশ্চর্য সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর তাকিয়ে থাকারই কথা। এতদিন আমি লং ড্রেসের সাথে হিজাব পরে আসতাম, আর আজ টপস স্কার্ট সাথে চুল ছেড়ে দিয়ে এসেছি। বাড়িতে এসে শাওয়ার শেষ করে ছাদে গেলাম চুল শুকানোর জন্য। ছাদে পা রাখতেই আদনান ভাইয়ের কণ্ঠ আসলো আমার কানে। তাকিয়ে দেখলাম ভাইয়া গিটার হাতে নিয়ে হামনাবা মেরে গান গাইছে। এই গানটা তো আমার গাওয়ার কথা। গানের প্রতিটা লিরিক্স আমার জীবনের সাথে যায়। আমি ছাদের রেলিং ধরে মনোযোগ দিয়ে গান শুনতে লাগলাম। হঠাৎ হাসির আওয়াজ এলো আমার কানে। আমি তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে দেখলাম আদনান ভাইয়া
ফোনে কার সাথে হেসে হেসে কথা বলছে আর জানু বেবি ডাকছে। আমি আর ছাদে দাঁড়াতে পারলাম না, দৌড়ে নিচে চলে আসলাম। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ার আগেই পানিটা মুছে নিলাম। চোখের পানি অনেক দাম, আমি কেন চোখের পানি ফেলছি? রাতে বিছানায় শুয়ে আছি আমি, কিছুতেই ঘুম আসছে না। দিনে যতই নিজেকে স্ট্রং রাখি না কেন, রাত হলেই শুধু আদনান ভাইয়ের কথা স্মরণ হয়, ওনার সাথে কাটানো মুহূর্তের কথা স্মরণ হয়, আর চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। উঠে বসলাম আমি, মাথাটা খুব ব্যথা করছে। এই মুহূর্তে কফি হলে খুব ভালো হতো। আমি উঠে কিচেনের উদ্দেশ্যে চলে গেলাম। হঠাৎ চোখে পড়ল আদনান ভাইয়ের রুমের দিকে। পা টিপে টিপে রুমের সামনে যেই দেখলাম দরজা খোলা। আদনান ভাইয়া কোথায়? পরক্ষণেই মনে হলো, আরে আমি কেন এসব ভাবছি? তাই আর দেরি না করে কিচেনে চলে এলাম। কিচেনে ঢুকতেই বড় সড়ো ধাক্কা খেলাম। আদনান ভাইয়া কফি বানাচ্ছে। আমি আর না দাঁড়িয়ে আরেক চুলায় কফির পানি বসিয়ে দিলাম। তারপর ভাইয়াকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, হায় আমার পোড়া কপাল, রাতে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সাথে কথা বলে কাটায়, আর আমি পড়ার সাথে কথা বলে কাটাই। ইস, আমারও যদি এমন একটা বয়ফ্রেন্ড থাকতো। নেই তো কি হয়েছে, হয়ে যাবে। নিলয় তো আমায় প্রপোজ করেছিল, আমিও ওর প্রপোজ অ্যাকসেপ্ট করে নিব, তারপর ওর সাথে চুটিয়ে প্রেম করব। ডাহা মিশা কথা কইছি। কথাটা বলার সাথে সাথেই আদনান ভাইয়া আমার হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরলেন। খুব শখ না তোর চুটিয়ে প্রেম করা? দাঁড়া করাচ্ছি। কথাটা বলেই আদনান ভাইয়া আমার ঠোঁট চেপে ধরলেন। আমি ওনাকে সরানোর চেষ্টা করছি, বাট উনি এক পাও নড়ছে না। ওনার স্পর্শ এই মুহূর্তে আমার কাছে বিষের মতো মনে হচ্ছে। প্রায় 5 মিনিট পর আমায় ছেড়ে দিয়ে বললেন, এটাই তো চেয়েছিলিস তুই, যা তোর ইচ্ছাটা পূরণ করে দিলাম। ভাইয়ার এমন কথা শুনে কেঁদে দিলাম আমি। ভাইয়া এসব কি বলছো তুমি? তোমার সাথে যখন রিলেশনে ছিলাম তখনও তো আমি এসব করিনি। তাহলে আজ যখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে এখন কেন আমি এসব করতে চাইবো? বুঝি, সব বুঝি আমি। তাই তো আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম ড্রেস পরে এসেছিস। তোর মতো মেয়েদের কাছ থেকে এসবই আশা করা যায়। কথাটা বলে ভাইয়া কফি নিয়ে চলে গেলেন। আমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম একটা টি শার্ট আর 3/4 জিন্স পরে আছি। আজব তো, এটা পরেছি তো কি এমন হয়েছে? কফি না বানিয়েই চলে গেলাম রুমে। যে কথাগুলো শুনছি এইসব শুনেই পেট ভরে গেছে আমার। আদনান নিজের রুমে এসে জোরে জোরে শ্বাস ফেলছে। তুই কেন বুঝিস না? সামু তোকে এমন লোকে দেখলে যে আমার নিজেকে কন্ট্রোল করে রাখতে অনেক কষ্ট হয়, তাই ও তো তোর সাথে তখন এমন করলাম। নিজেকে যে আর কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। আর এই তোর ভালোবাসার নমুনা। আমি কেন তোর সাথে এমন করছি ভেবে দেখেছিস তুই? ভাববি কি করে? এখন তো তোর মনে আরেকজনের বসবাস। তোকে কোনো সময় আমি একা রাখিনি, সব সময় ছায়ার মতো পাশে থেকেছি। তুই আজও ভার্সিটিতে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে খেয়াল রেখেছি আমি যে তোকে অনেক ভালোবাসি রে সামু, অনেক। আমি তোর সাথে বিয়ে এমনি এমনি ভাঙতে চাইনি, কিন্তু এছাড়াও আমি আর কি বা করতাম? আমি যে নিরুপায়। ডাইনিং এ বসে সবার জন্য ওয়েট করছি। সবাই এলে তবেই ব্রেকফাস্ট শুরু করব। আদনান ভাইয়ার দিকে চোখ পড়তেই অবাক হয়ে গেলাম আমি। তার চোখ মুখ অসম্ভব ফুলে আছে, সাথে লালও হয়ে আছে। আশ্চর্য, কি হলো ভাইয়ার? আগে তো এমন হতে কোনোদিন দেখিনি। ভাইয়াকে কি জিজ্ঞেস করব? পরক্ষণেই মনে হলো কাল রাতের কথা। ভাইয়া আমায় যা নয় তা বলেছিল। এইসব মনে হতেই আমার অভিমান প্লাস রাগ দুটোই বেড়ে গেল। আমি ভাইয়ার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। আজ আমাদের ভার্সিটিতে নবীনবরণ, তাই ব্রেকফাস্ট শেষ করে মামুনি আর আম্মুর সাথে বসে আলোচনা করছি কি পরে যাব। মামুনি আমায় একটা নীল শাড়ি বের করে দিলেন। এই শাড়িতে নাকি আমায় খুব সুন্দর দেখাবে। আমিও খুশি মনে শাড়িটা নিয়ে নিজের রুমে গিয়ে পড়তে লাগলাম।
শাড়িটা পরে ম্যাচিং করে চুড়ি আর অর্নামেন্টস পরে নিলাম, চুলটাও ছেড়ে দিয়েছি। লিভিং রুমে যেতেই আব্বু এসে আমায় জড়িয়ে ধরলেন। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে তো খুব সুন্দর লাগছে, লুক লাইক এ প্রিন্সেস। থ্যাংক ইউ আব্বু। আচ্ছা আমি বরং যাই। কথাটা বলে আমি ভার্সিটির উদ্দেশ্যে চলে গেলাম। আদনান ওর রুমের ব্যালকনি থেকে সামান্থা চলে যাওয়া দেখছে। সামান্থা চলে যেতেই সে এক ফোঁটা চোখের জল ছেড়ে দিল। সামু, আজ তুই আমার কল্পনার সাজ সেজেছিস। মন চাইছিল তোকে একটু ছুঁয়ে দেখি, কিন্তু না, আমি তোকে ছুঁতে পারবো না, না হলে তোর অনেক বড় বিপদ হয়ে যাবে। আদনানের এসব ভাবনার মধ্যেই ওর মুঠোফোনটা বেজে উঠল। আদনান ফোনের স্ক্রিনে তাকাতেই ওর হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আদনান অনেক ভয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কি মিস্টার আদনান, ভয় পেয়ে গেলে নাকি? ভয় কেন পাবো আজও? তাহলে তুতলাচ্ছ কেন? যাই হোক, যে কথাটা বলার জন্য ফোন করেছি সেটা মনোযোগ সহকারে শুনো। সমান্তার থেকে তোমাকে আরো দূরে দূরে থাকতে হবে, না হলে তুমি যে কোন মুহূর্তে আমার সমান্তার ওপরে উইক হয়ে পড়বে। আর আমি চাই না তুমি এমন কিছু করে যাতে তোমার ফ্যামিলি আবার তোমাদের বিয়ে দিতে বাধ্য হয়। আর যদি এমন হয় তাহলে বুঝতেই তো পারছো কি অনর্থক হবে। না, আপনি এসব কিচ্ছু করবেন না। আমি সামান্তার থেকে দূরে দূরে থাকবো, ওর দিকে তাকাবো পর্যন্ত না। তারপরও আপনি এমন কিছুই করবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি। তাহলে আদনান খান আমার কাছে মাথা নত করছে। শুনো, আমি তোমাকে এখন যাই বলবো তোমাকে ঠিক তাই করতে হবে। বলুন কি করতে হবে? তোমাকে বাংলাদেশ ছেড়ে যেতে হবে। না প্লিজ, এমন করবেন না। আমি আমার মা বাবাকে ছেড়ে থাকতে পারবো না। মা বাবাকে ছেড়ে নাকি সমান্তাকে ছেড়ে থাকতে পারবে না? শুনো, এমন কিছু যদি হয় তাহলে বুঝতেই তো পারছো আমি কি করব। আর বিয়ের অভিনয় কিন্তু তুমি খুব ভালোই করেছিলে, আর এবার আশা করি এটাও ভালোভাবে করতে পারবে। কথাটা বলেই ফোনের ওপারের ব্যক্তি খট করে ফোনটা কেটে দিল। আদনান ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার সামান্তাকে ছেড়ে থাকতে হবে। কি করে থাকবো আমি ওকে ছেড়ে? ওকে একদিন না দেখলে আমার ঘুম আসে না, আর এখন নাকি বিদেশে গিয়ে থাকতে হবে। ভার্সিটি খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আমি আমার বেস্টি রুমিকে নিয়ে চারিপাশে হেঁটে হেঁটে দেখছি। অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি কে যেন আমাকে গভীরভাবে ফলো করছে, কিন্তু না, কেউ তো নেই। তাহলে হয়তো আমার মনের ভুল। আমার সব ফ্রেন্ডরা আমার খুব প্রশংসা করছে। কোত্থেকে নিলয় দৌড়ে এসেই বলল, হে ইয়ার, তোকে যে কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আর আমাকে কি সুন্দর লাগছে না? মুখ ফুলিয়ে কথাটা বলল রুমি। আরে পাগলি, তোকে তো সবসময় সুন্দরই লাগে, তাই না? আমার শাড়ির কুচিটা খুলে যাওয়াতে আমি একটা খালি রুমে চলে এলাম। ওয়াশরুমে অনেক মানুষ, সেখানে ঠিক করা যাবে না। রুমে ঢুকতে কে যেন ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। আমি পিছন ফিরতেই যাকে দেখলাম তাকে দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঠিকমতো দাঁড়াতেও পারছি না। এই ছেলেটা এখানে, তার মানে কোনো অঘটন ঘটিয়ে তবেই যাবে। ছেলেটা আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। ও যতই আমার দিকে এগিয়ে আসছে ততই আমার ভয় বেড়ে চলেছে। ও আমার সাথে খারাপ কিছু করবে না তো? এই শুনছো? আরে তোমাকেই বলছি, এখনো তো আমাদের গুড নিউজটি তোমাকে দেওয়াই হয়নি। জানো, ইতিমধ্যে আমরা আরো একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, যে চ্যানেলটির নাম দিয়েছি কোকনস ফিল্ম। এবং এই চ্যানেলটিতে বিভিন্ন রকমের ভালোবাসার শর্ট ফিল্ম ভিডিও এবং রোমান্টিক ভালোবাসার গল্পগুলো তো থাকছে, সেই সাথে আমাদের আজব প্রেম এবং কোকনস ডায়েরি দুইটি চ্যানেলেই যে সকল ভালোবাসার গল্পগুলো আপলোড করা হয়, প্রত্যেকটা গল্পের সকল পর্ব তুমি আমাদের এই নতুন চ্যানেলটি থেকে দেখতে পারবা। ঠিক আছে? আর হ্যাঁ, তুমি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি ভিজিট করো। যদি ভালো লাগে তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। কেমন? ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এ কি রকি, আপনি আমার দিকে এভাবে এগোচ্ছেন কেন?
তুমি সত্যি বুঝতে পারছো না আমি কেন এগোচ্ছি, নাকি বুঝিয়ে দেব? দেখুন, একদম এগোবেন না বলে দিলাম, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। রকি একটু পেছনে সরে দাঁড়িয়ে বলল, তাই নাকি? তো তোমার আদনান ভাইয়া বুঝি এখানে হিরোর মতো চলে এসে আমাকে মেরে তোমাকে নিয়ে চলে যাবে? তুমি যদি এমন ভেবে থাকো তো আমি বলবো তুমি ভুল ভাবছো। তোমার আদনান ভাইয়া আর তোমাকে বাঁচাতে আসবে না। এখন তার তোমার উপর থেকে ইন্টারেস্ট উঠে গেছে। সে তো এখন অন্য মেয়েকে নিয়ে ব্যস্ত। দেখবে কদিন পর তোমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। এতদিন শুধু তোমার মুহে পড়েছিল, না হলে তুমি বলো তোমাকে এত বাজে অফার কেন দিবে, আর বিয়ে বা কেন ভাঙবে? আমি তো কতদিন ধরে তোমাকে ভালোবাসি। আমি কি কখনো তোমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছি? কি মিথ্যাবাদী! এখনো কুদৃষ্টিতে তাকিয়ে আছে, সে নাকি বাজে দৃষ্টিতে তাকায় না। সো তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। কথাটা হলো তোমাকে আজ খুব খুব সুন্দর লাগছে। কথাটা বলে রকি চলে গেল। আমিও শাড়ি ঠিক করে বেরিয়ে গেলাম। অনুষ্ঠান শেষ হতে হতে অনেক বেলা হয়ে গেছে। আমি আর দেরি না করে রিমাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। লিভিং রুমে বসে আছি সবাই। কিছুক্ষণ পর আদনান ভাইয়া বলে উঠলেন, আব্বু, চাচ্চু, আমি তোমাদের কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? আসলে আমি ইউএসএ চলে যাচ্ছি, আর সেখানে গিয়ে সেটেল হয়ে যাব। আর ইউ ম্যাড আদনান? তুমি এসব কি বলছো? তুমি তো তোমার নানু বাড়িতে গিয়েও আমাদের ছেড়ে থাকতে পারো না, আর সেই তুমি কিনা ইউএসএ চলে যাচ্ছ? ভেবে বলছো তো? আদনান, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? কেন মা? আয়েশা আছে, সামান্তা আছে, ওদের নিয়ে থাকবে। আমি না থাকলে কিছু হবে না। আদনান আমার সোনা, এমন বলে না। সামান্তার আয়েশা আছে, সাথে তুমিও থাকবে। আমি তোমার মা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আর হঠাৎ তুমি চলে যেতে চাচ্ছ বা কেন? আমার আর বাংলাদেশে ভালো লাগে না, তাই সেখানে চলে যাচ্ছি। একেবারে বউ বাচ্চা সাথে করে নিয়েই আসবো। আমি আর সহ্য করতে পারলাম না, তাই আমিও বললাম, আমারও তোমাদেরকে কিছু বলার আছে। আমিও বিয়ে করতে চলেছি। মানে তুমি বিয়ে করবে? কিন্তু কাকে? রকিকে বিয়ে করব আমি। ছেলেটা খুবই ভালো, খুব ভালোবাসে আমায়। অ্যাটলিস্ট কারো মতো ঠকবাজ নয়। আদনান ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। বাহ, বেশ ভালোই তো। আমি রেহানের সাথে এই নিয়ে আলোচনা করব, কেমন? আদনান দৌড়ে ওর রুমে চলে গেল। দরজা বন্ধ করে কাঁদতে থাকলো। শামু, তোর জন্যই আমি এমন করছি, আর তুই কিনা এখন এসব বলছিস? তুই জানিস ওই রকি তোর কত বড় ক্ষতি করতে পারে? তুই সমাজে মুখ দেখাতে পারবি না। আমি তোকে ভালোবাসি। তোর এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দিব না। তাই আমি ওর কথা মতো চলছি। তোদের ছেড়ে চলে যাচ্ছি। তাতে যদি তোকে হারাতেও হয় তো আমি হারাবো। তারপরও আমি তোর সম্মান কিছুতেই নষ্ট হতে দিব না। আদনান চোখ মুছে কাকে যেন ফোন করলো। হ্যালো জিসান, শোন, আমি ইউএসএ কিছুদিন পরে চলে যাচ্ছি। তোকে আমার একটা হেল্প করতে হবে। হ্যাঁ বলো ভাই, কি করতে হবে? রকি চৌধুরী কোথায় যায় না যায় সেই সবকিছু তোকে ফলো করতে হবে, আর আমাকে জানাতে হবে। সে না হয় করবো, কিন্তু ভাই তুমি সামান্তাবুকে ছেড়ে চলে যাচ্ছ কেন? ওই যে বললাম, রকি চৌধুরী, ওর জন্য ও অনেক বড় সর্বনাশ করতে চলেছে আমার সামর। আর ওকে যেভাবেই হোক আমায় প্রোটেক্ট করতে হবে। কিন্তু ও তো আমায় ভুল বুঝছে। ভাই তুমি এগুলো বলছো না কেন সামান্তাবুকে? কি করব, ওই রকি এই সুযোগটাও দেয়নি। সিসি ক্যামেরা ফিট করা সামর রুমে সেদিন মেকানিকের রূপ ধরে এসেছিল, আমি টের পাইনি। তারপর সে ওই আমায় বলল যে সামর রুমে ক্যামেরা। আমি এটা খুলতেও চেয়েছিলাম, বাট ও আমায় থ্রেট দিয়েছে। শুধু ওর রুমেই নয়, সব জায়গায় ক্যামেরা বসানো। আর তুই তো জানিসই এই রকির কত ক্ষমতা, সব করতে পারে ও। আমি ইচ্ছে করলেই ওকে সরিয়ে দিতে পারি, বাট সামুর ইজ্জত ওর কাছে। আর তোকে একটা কাজ করতে হবে। আমি চলে যাওয়ার পর তোকেও ওর বাড়িতে মেকানিক সেজে যেতে হবে। তারপর ওর ল্যাপটপ নষ্ট করে দিতে হবে। আমি ইউএসএ নাও যেতে পারতাম, কিন্তু আমাকে তো যেতেই হবে। বাট আই সোয়ার খুব শিগগিরই ফিরে আসবো আমি। রকিকে ওর কর্মের শাস্তি পেতেই হবে। কথাটা এক নাগারে বলে খট করে ফোনটা কেটে দিল আদনান।
হ্যাঁ জিসান বল। ভাই, রকি শহরে বাইরে গেছে। আচ্ছা ধন্যবাদ, রাখছি আমি। ওকে সর্বদা ফলো করবি। আদনান ফোনটা রেখে আরোহীর কাছে গেল। মা, আয়েশা কোথায়? খুব দরকার ছিল ওকে। ও মনে হয় সামান্তার সাথে ছাদে আছে। আচ্ছা বলে আদনানও ছাদে পা বাড়ালো। আজ যেভাবেই হোক সামুকে সব সত্যি বলতে হবে। এভাবে আর কষ্ট নিতেও পারবো না, আর দিতেও পারবো না। আমি আর আয়েশা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। আয়েশা আমাকে এইটা ওটা জিজ্ঞেস করছে আর আমি উত্তর দিচ্ছি। এক প্রকার মাথা নষ্ট করে দিচ্ছে বলতে গেলে। এত কথা বলতে পারে? হঠাৎ আদনান ভাইয়ার মুখে আমার নাম শুনে চমকে উঠলাম আমি। কতদিন পর ভাইয়ার মুখে আমার নাম শুনলাম। আয়েশা, একটু নিচে যা তো, সামুর সাথে আমার কিছু কথা আছে। পিচ্চি আয়েশাও ভাইয়ের কথা মতো নিচে চলে গেল। আমিও ছাদ থেকে যেতেই ভাইয়া আমায় 2 হাত দিয়ে আটকে দিলেন। শোন সামু, তোকে আমি কিছু বলতে চাই। তুই সবকিছু শুনে তারপর সিদ্ধান্ত নিস তুই কি করবি। তা এখন কি বলবেন? রকি খারাপ? ওকে যেন বিয়ে না করি? তাহলে আপনিও একটা কথা শুনে রাখেন, আপনার কথা কিছুতেই শুনছি না আমি। সামু, তুই আমাকে আপনি করে বলছিস, এতটা পর করে দিয়েছিস আমাকে। আর হ্যাঁ, রকি খারাপ, 1 নম্বরের খারাপও। প্লিজ ওকে বিয়ে করিস না, তোর জীবন শেষ হয়ে যাবে। তা আপনাকে বিয়ে করব নাকি? আপনি নিজেও তো বিয়ে করছেন। কই, আমি তো কিছু বলিনি। তাহলে এবার আমি বিয়ে করব। আপনার এত সমস্যা হচ্ছে কেন? আর রকি যে খারাপ এটা আপনাকে কি বলেছে? ও খুব ভালো, খুব। কতবার আমাকে একা পেয়েছে, তাও স্পর্শ পর্যন্ত করেনি। আর আপনি তো ওর উল্টো। দেখেন ভাইয়া, আমি একবার যখন আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই সিদ্ধান্ত থেকে আর পিছপা হব না। ভাইয়া আমার 2 কাঁধে 2 হাত থেকে বললেন। সামু, তুই আমার কথা ভালো করে না শুনে এভাবে উল্টো পাল্টা বলতে পারিস না। আগে আমার কথা শোন প্লিজ। আমি আর আপনার কোনো কথা শুনছি না মিস্টার আদনান। আমি জানি আপনি কেন রকির নামে বাজে বকছেন, কারণ রকি তো আমায় খুব ভালোবাসে আর বিয়ে হলে খুব সুখে রাখবে। আপনি তো আবার আমার সুখ দেখতে পারেন না, তাই তো মানা করছেন ওকে যাতে বিয়ে না করি। তাহলে ঠিক আছে, আমিও একটা কথা জানিয়ে দিচ্ছি যে আমি রকিকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। বিয়ে করলে রকিকেই করব। আদনান আর সামান্তার মুখে রকির নাম সহ্য করতে পারছে না, তাই চিৎকার করে উঠল। ব্যাস, অনেক হয়েছে সামান্তা, অনেক। আমি তোকে প্রথম থেকে ভালোভাবে বুঝিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু তুই তো আমার কথা শুনছিসই না। দেখ, তোর লাইফ, তোর ডিসিশন, তোর যা ইচ্ছা হবে তুই তাই কর। আমি তোকে কিচ্ছু বলবো না। বাট একটা কথা বলে রাখি, যা করবি ভেবে চিন্তে করিস। আর এখন একটা কথা বলবো, সেটা মন দিয়ে শ্রবণ করবি। ভাইয়ার মুখে সামান্তা শুনে আমার অভিমান আরো বেড়ে গেল। বললাম তো, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। ঘৃণা করি আপনাকে আমি, বুঝেছেন? আপনি ঘৃণা করি। এই যে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি না, এতেও আমার ঘৃণা লাগছে, রুচিতে বাজছে। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? যদি থাকতো তাহলে অ্যাটলিস্ট এত কিছু হওয়ার পর এভাবে আমার সামনে এসে দাঁড়াতেন না। আদনান ভাইয়ের চোখ গড়িয়ে পানি পড়ছে। পড়লে পড়ুক, আমার কি? আমিও কম চোখের জল ফেলেছি নাকি? তুই খুব বড় হয়ে গেছিস সামান্তা, খুব। নিজের দায়িত্ব নিজেই রাখতে শিখে গেছিস। আমাকে তো তোর ঘৃণা করে। আমি আরো কয়েকদিন পর যেতাম, কিন্তু আমি আজ সন্ধ্যায় চলে যাচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল তোর সঙ্গে, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। আর কোনোদিন তোর সামনে এসে দাঁড়াবো না রে, আমার মুখও তোকে দেখাবো না। শুধু তুই আমায় মিস করিস না। আমাকে চিনতে তুই এত ভুল করলি, তোকে পস্তাতে হবে সামান্তা, পস্তাতে হবে। খুঁজবি, খুব করে খুঁজবি তুই আমায়, কিন্তু তোর খুঁজতে অনেক লেট হয়ে যাবে। কথাটা বলেই চোখ মুছে চলে গেল আদনান। আদনান কাঁদছে আর ওর মায়ের রুমের দিকে যাচ্ছে। আরোহী আদনানকে কাঁদতে দেখে ঘাবড়ে গেল, সেও পিছু পিছু গেল। আদনান, তুমি কাঁদছো? না মা, এমনি। আদনান, মা হয়ে আমি তোমার। ইদানিং তুমি অনেক চুপচাপ হয়ে গেছো।
প্রায় সময় দেখি তোমার চোখ মুখ ফোলা, আর এখন তুমি কাঁদছো। তোমাকে তো আগে কখনো কোনোদিন কাঁদতে দেখিনি। সোনা, বলো নিজের মাকে। আদনান ওর মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল। মা মা, তুই জানো সামান্তা নাকি আমাকে ঘৃণা করে, আমার সামনে দাঁড়াতেও নাকি ওর রুচিতে বাঁধে। মা, আমি এমনি এমনি কিছু করিনি, সেদিন বিয়েও আমি নিজে থেকে ভাঙিনি, মা আমাকে বাধ্য করেছে এসব করতে। আরোহী আদনানের চোখ মুছে দিয়ে বলল, আদনান আমার সোনা, আমায় সব খুলে বলো। আদনান বলতে শুরু করলো, মা জানো, আমি আর সামান্তা এক রাত্রে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। সেদিন এক টঙের দোকানে আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব এনজয় করে চা খাচ্ছিলাম আর হাসছিলাম। ঠিক তখন আমি পাশে তাকিয়ে দেখলাম রকি বাইকে হেলান দিয়ে খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে সামান্তাকে। আমি আর দেরি না করে সামান্তাকে নিয়ে বাড়ি চলে আসলাম। সেদিন থেকেই রকির কুদৃষ্টি পড়ে সামান্তার উপর। সে সবসময় ফলো করতে থাকে সামান্তা কোথায় যায় না যায়, কি করে না করে। যখন জানতে পারলো আমি আর সামান্তা একে অপরকে ভালোবাসি, সেদিন থেকে ও আমাদের পিছনে লেগে পড়ে। শেষে একদিন আমাদের বাড়িতে আসে মেকানিক সেজে, যেটা আমরা বুঝতেও পারিনি। ও ছাদ বাদে আর তোমাদের রুম বাদে সব জায়গায় ক্যামেরা লাগিয়ে দিয়ে চলে গেছে, সামান্তার বেডরুমেও লাগিয়েছে। মা জানো, রকি আমায় সেদিন মেসেঞ্জারে সামান্তার চেঞ্জ করা ভিডিও পাঠিয়েছে, যেটাই সামান্তার শরীরের অনেক অংশ দেখা যাচ্ছিল। আমি যদি তার কথা না শুনি তাহলে নাকি সে সামান্তার এই ভিডিও ভাইরাল করে দিবে। মা তুমি জানো, এই ভিডিও একবার ভাইরাল হলে সেটা সামান্তার জন্য কতটা কষ্টদায়ক হবে। এসব ভিডিওতে ভিউ আরো বেশি আসে, সবাই দেখবে ওর এই ভিডিও, সবাই হাসাহাসি করবে ওকে নিয়ে। তাই আমি রকির প্রস্তাবে রাজি হয়ে যাই, যাতে ও সামান্তার কোনো ক্ষতি না করে। আর এই জন্যই আমি দেশও ছাড়ছি, এতে যদি আমার সামান্তার সম্মানটা রক্ষা হয়। কথাটা বলে আবারও কেঁদে দিল। আরোহীও মুখে আঁচল চেপে ধরে কান্না করছে। ছেলের এমন কান্না কষ্ট সে যে আর নিতে পারছে না। আদনান, আমি বুঝতে পারছি সোনা, তুমি কতটা কষ্ট নিয়ে বেঁচে আসো। তোমার বাবা আর আমার সম্পর্কেও অনেক কষ্ট ছিল। তোমার বাবা ভেঙে পড়লেও আমি ভেঙে পড়িনি, স্ট্রং থেকেছি আমি। আর তুমি তো আমারই ছেলে, তোমাকে স্ট্রং থাকতে হবে, এভাবে ভেঙে পড়লে চলবে না। মা তুমি তো আমার রাগ জেদ সম্পর্কে অবগত। আমি এতটা চুপচাপ থাকতাম না যদি না রকির কাছে এমন ভিডিও থাকতো। আর সবাই তো শুধু শান্ত আদনানকে দেখেছে, হিংস্র আদনানকে কেউ দেখেনি। যারা দেখে তারা আর ঠিক থাকতে পারে না, কেঁপে ওঠে। আরোহী আদনানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হিংস্র আদনান মানে কি বোঝাতে চাচ্ছে আদনান? আদনান, তুমি এগুলা কি বলছো? না মা, নাথিং। আচ্ছা আদনান, আমি তোমার বাবার সাথে এই নিয়ে কথা বলবো। সেদিন আমার ছেলের দোষ ছিল না, ওকে বাধ্য করা হয়েছিল এসব করতে। সবাইকে জানতে হবে আমার ছেলে নির্দোষ। মা আমার কসম তোমায়, তুমি বাবাকে এই নিয়ে কিছু বলবে না। সময় এলে আমি সবাইকে সবটা জানাবো। তুমি আমার জননী মা, তাই তোমায় বললাম। তুমি প্লিজ বাবাকে বলো না, না হলে জানাজানি হয়ে যাবে। আর সামান্তাকেও কিছু বলবে না। আমাকে অবিশ্বাস করার জন্য ওকে শাস্তি পেতে হবে। আর খুব তাড়াতাড়ি সব সমাধান হতে চলেছে। তুমি কোন দিন যাবে ইউএসএ? সন্ধ্যায় ফ্লাইট। তুমি তো জানো কোথাও যেতে গেলে অন্যদের মতো আমার অত টাইম লাগে না। চিন্তা করো না, তোমার ছেলে খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে, তোমার কোলে মাথা রাখবে, তুমি মাথায় হাত বুলিয়ে দিবে আর গল্প করবে, আমাকে নিজের হাতে খাইয়ে দিবে, কিছু বললে মুখ ফুলিয়ে রাখবে। আর আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার কাছে ক্ষমা চাইবো, আর তুমিও আমায় ক্ষমা করে দিয়ে আমার মাথায় একটা চুমু খাবে। আর আরেকটা কথা, মা আমার একমাত্র বোন আয়েশাকে কিন্তু ভালো রাখতে হবে। আরোহী আর না দাঁড়িয়ে দৌড়ে ওর রুমে চলে আসলো। ছেলের চোখের পানি আর এমন করুণ কথাবার্তা সে আর মেনে নিতে পারছে না। আদনানও ফ্লোরে বসে বসে কাঁদছে। কি দোষ করেছিলাম আমি, যার কারণে আমাকে আমার পরিবার ছাড়তে হচ্ছে? পরক্ষণে চোখ মুছে নিল আদনান। না, আমি আর কাঁদবো না। সবাই আমাকে ভীতু ভাববে, আমি একদমই ভীতু নই। আমি কাউকে ভয় পাই না। সবাই তো আমাকে ভয় পায়, আড়ালে থাকা আদনানকে ভয় পায়। আরোহী আর আদিল খানের ছেলে। আমি এত সহজে ভেঙে পড়বো না। আমার ভালোবাসা সত্যি হলে আমি ইনশাল্লাহ
সামান্তাকে পাবো, আর রকির সাথে ওকেও আমার কথা না শোনার জন্য শাস্তি দিব, তবে শারীরিক নয়, মানসিকভাবে। রেডি হয়ে থাকো রকি, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আদনান ভাইকে কষ্ট দিয়ে আমার নিজেরও ভালো লাগছে না। আচ্ছা, আমি কি কোনো ভুল করলাম ভাইয়ার কথা না শুনে? ভাইয়ার কথাটা শোনা উচিত ছিল, কিন্তু আমি বা কি করব? ভাইয়া আমার সাথে সেদিন যা করেছিল সেটাই বা কি করে ভুলে যাই আমি? আমি কি একবার ভাইয়ের সাথে কথা বলবো? বলবো কথা। আমি পাশে তাকাতেই দেখলাম আয়েশা বসে বসে পড়ছে। কিরে আয়েশু, এক্ষুনি পড়তে বসেছিস যে? রাত হয়ে গেছে তাই পড়তে বসেছি, ভাইয়া বলেছে ভালো করে পড়তে। আচ্ছা আয়েশু, আদনান ভাইয়াকে দেখেছিস? হ্যাঁ, ভাইয়া তো একটু আগেই চলে গেছে। কি, ভাইয়া চলে গেছে? কোন সময়? তুমি যখন ঘুমিয়েছিলে তখন চলে গেছে ভাইয়া। আচ্ছা শামু আপু, তুমি কি ভাইয়াকে বকেছো? কেন? আমি কেন বকতে যাব? আজব। আসলে ভাইয়াকে তোমার সাথে কথা বলে ছাদ থেকে চলে আসার পর খুব কাঁদতে দেখেছি। জানো আপু, ভাইয়া মাকে ধরে খুব কেঁদেছে। আয়েশার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আসলে ভাইয়ার কথাটা একটু শোনা উচিত ছিল। ফ্রেশ হয়ে নিচে গেলাম আমি। সবার মুখই কেমন যেন গম্ভীর হয়ে আছে। মামুনি তো কেঁদে কেটে চোখই ফুলিয়ে ফেলেছে। ল্যাপটপটা সামনে নিয়ে বসে আছে আদনান, আর সামান্থা কি করে সেটা দেখছে। কাছ থেকে দেখতে না পারুক, দূর থেকে তো দেখতে পারবে। আদনান রকির আগেই সারা বাড়িতে ক্যামেরা ফিট করেছিল, ইভেন সামান্থার রুমেও। সামান্থা ভার্সিটিতে যাবে, যেমন আদনান দেখলো সামান্থা দরজা বন্ধ করছে, অমনি আদনানও ল্যাপটপটা বন্ধ করে দিল। সে এখন জানে সামান্থা ড্রেস চেঞ্জ করবে। আদনান ল্যাপটপটা বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস ছাড়লো। সামু, আমি তোকে ভালোবাসি, তবু আমি কোনোদিন তোর দিকে বাজে দৃষ্টিতে তাকাইনি, আর না তাকাবো। কিন্তু রকি তো তোকে প্রতিনিয়ত শকুনের দৃষ্টিতে দেখে যাচ্ছে, তবুও সে তোর কাছে ভালো হয়ে গেল, আর আমি খারাপ। আসলেই দুনিয়াতে কারো ভালো চাইতে নেই। ছাদে দাঁড়িয়ে আছি, আদনান ভাইয়াকে ছাড়া কিছু ভালো লাগছে না আমার। কেমন যেন শূন্য শূন্য অনুভব হচ্ছে। বাড়িতেও যেন কারো মুখে হাসি নেই। খুব মিস করছি ভাইয়াকে। বাতাসে বারবার আমার ছেড়ে দেওয়া চুলগুলো উড়ছে। আমি বাঁধার চেষ্টা করছি, তবুও খুলে যাচ্ছে। শেষে আমি না পেরে চুলগুলো ছেড়েই দিলাম। হঠাৎ মনে পড়ল সেদিনের কথা। আমি ছাদে চুলগুলো ছেড়ে দিয়ে দাঁড়িয়েছিলাম। ভাইয়া একটা গাছ থেকে কাঠগোলাপ এনে আমার পাশে দাঁড়িয়ে আমার চুলে গেঁথে তারপর চুলগুলো কানের পিঠে গুজতে গুজতে বলেছিলেন, জানিস সামু, তোকে ছেড়ে দেওয়া চুলে কতটা মোহনীয় লাগে। আই উইশ তোর এমন কাছ থেকে চুল দেখা যেন আমার ভাগ্যেই থেকে থাকে। আমি সেদিন কিছু বলিনি, শুধু হাসছিলাম। ভাইয়া আমার হাসি দেখে বলেছিলেন, এই একদম হাসবি না, তোর হাসি আমায় পাগল করে দেয়। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আমার। ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ আমি কোথায় আর ভাইয়া কোথায়? দুইজন দুই প্রান্তে দাঁড়িয়ে আছি। আচ্ছা ভাইয়া এখন কি করছে? ভালো আছে তো? আরে আমি কেন এসব ভাবছি? আমি তো নিজেই চাইছিলাম ভাইয়া যাতে আমার থেকে দূরে থাকে। মুঠোফোনের আওয়াজে ভাবনা কাটলো আমার। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আননোন নাম্বার থেকে কল। আশ্চর্য, কে এটা? নাম্বার দেখে তো বাংলাদেশের মনে হচ্ছে না, কোন দেশের সেটা জানি না। ফোনটা রিসিভ করলাম আমি। হ্যালো, কে বলছেন? কেউ রেসপন্স করছেন না, শুধু তার শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। হ্যালো, কথা বলছেন না কেন? কে আপনি? নো রেসপন্স। কে রে ভাই আপনি? কল দিচ্ছেন অথচ কথা বলছেন না। ধ্যাত, বকাটে ছেলে কোথাকার। খট করে কলটা কেটে দিলাম আমি। কি ভেজাল রে বাবা, কল দেয় কিন্তু কথা বলে না। এইসব ভাবনার মাঝে আবার ফোন বেজে উঠল। আমি না দেখেই কলটা রিসিভ করলাম। আচ্ছা, ক্যালেনি দিব বেটাকে। এই, কে আপনি? ফোন দিয়ে ইরিটেট করছেন কেন? আর ফোন দিবেন না আমায়। আরে আরে, এতটা হাইপার হচ্ছ কেন? আমি রকি বলছি।
আপনি রকি, কিন্তু আমার নাম্বার কোথা থেকে পেলেন? তোমার নাম্বার কালেক্ট করা আমার জন্য কোনো ব্যাপারই না, বুঝলে জান আমার। ওনার মুখ থেকে জানেমান ডাকটা শুনে কেমন ঘিনঘিনে ফিল হচ্ছে আমার। তা কেমন আছো? জি ভালো আছি। আর কেন ফোন করেছেন? আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? সেটা জিজ্ঞেস না করে বলছো কেন ফোন করছি? ইটস নট ফেয়ার বেবি। দেখুন, আমি জানি আপনি ভালো আছেন, আর ভালো আছেন বলেই তো ফোন করেছেন। আরে বাহ, এত বাবু তুমি আমায় নিয়ে। আমি ভালো আছি কিনা মন্দ আছি সেটাও জানো দেখছি। মোটেও আমি আপনাকে নিয়ে ভাবি না। আর কেনই বা ভাববো বলুন তো? তা কাকে নিয়ে ভাবো যে তোমায় টকিয়েছে তাকে নিয়ে? আমি বলেছিলাম না আদনান তোমাদের সবাইকে ছেড়ে চলে যাবে? মিলে গেল তো আমার কথা। হইছে, রাখছি আমি। আচ্ছা, রকি এত শিওর হয়ে কি করে বলছিল সেদিন যে ভাইয়া আমাদের ছেড়ে চলে যাবে? ও বলার 2 দিন পরেই তো ভাইয়া চলে গেল। রকি বলছে ভাইয়া ভালো না, আর ভাইয়া বলছে রকি ভালো না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কাকে বিশ্বাস করব আর কাকেই বা অবিশ্বাস করব? তবে আমার মন বলছে আদনান ভাইয়াকে বিশ্বাস করা উচিত। আদনান তো আমার ভাই প্লাস ভালোবাসা, আর রকি তো আমার কেউ নয়। আবারও ফোনটা বেজে উঠল। নিলয় ফোন করেছে। উফ, আজকে আমায় কেউ শান্তি দিবে না। হ্যাঁ নিলয়, বলো। শামু, তুই আমায় যে ছেলের সম্পর্কে জানতে বলেছিলি সেই ছেলে একদম ভালো নয় ইয়ার। কয়েকদিন পর পর মেয়ে পাল্টারে, আর এটাই নাকি তার প্রধান কাজ। তার মধ্যে ডেট তো আছেই। আর আরেকটা কথা, তোর ভাই নাকি সাইকো। তোদের সামনে ও যতটা নর্মাল দেখায় ও কিন্তু ততটা নর্মাল নয়। কি? আচ্ছা, তোকে এসব কে বললো? বলেছে একজন, বাট তোকে বলতে পারবো না। সে না করে দিয়েছে কাউকে যেন না বলি। আর আমিও কথা দিয়ে ফেলেছি যে আমি কাউকে কিচ্ছু বলবো না। এখন রাখছি, বাই, সি ইউ সোনা। আমি ফোনটা রেলিং এর উপর রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আদনান ভাইয়া এতটা খারাপ? ছি, ওনাকে নিজের ভাই বলতেও লজ্জা করছে আমার। এই লোকটাকে ভালোবেসেছিলাম আমি। ভেবেছিলাম আদনান ভাইয়ার সম্বন্ধে একটু খোঁজ খবর নিব, তাই নিলয়কে বলেছিলাম। বাট নিলয় আমায় এইসব বলবে কোনো দিনও ভাবিনি। আর শুধু নিলয়কে অত বিশ্বাস করা যায় না। কে বলেছে ওকে এসব? আর নাম বলতেই বা বারণ করলো কেন? আমার মনে হচ্ছে আমার নিয়ে অনেক বড় কোনো খেলা হচ্ছে, বাট আমি বুঝতে পারছি না কি করব আমি। মন এক কথা বলছে, মস্তিষ্ক আরেক কথা বলছে। তারপরও প্রমাণহীন কথাবার্তা আমি একদমই বিশ্বাসী নই। যদি আদনান ভাইয়া এমন করেই থাকতেন তাহলে কোনো না কোনো ক্লু বা প্রমাণ তো নিশ্চয়ই থাকবে। আমার ভাবনার ছেদ ঘটিয়ে আবার ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? একই, তুমি এখনো নাম্বার দেখোনি? আমি রকি বলছি। আপনি কেন আমায় ফোন দিয়েছেন? তোমাকে একটা কথা জানানোর জন্য। কি কথা? আদনান কতটা নিকৃষ্ট তুমি জানো? ও কতটা নীচ? এসব কে বলল আপনাকে? আর প্রমাণ ছাড়া কথা আমি একদমই বিশ্বাস করি না। ওকে ফাইন, তোমার বেডরুমে যে সিসি ক্যামেরা লাগানো আছে সেটা তুমি কি জানো? কি? আমার বেডরুমে সিসি ক্যামেরা কে লাগিয়েছে? কে আর? আদনান। এখন ভেবে দেখো, সামান্তা তোমার সব ভিডিও কিন্তু ও দেখে, কাপড় চেঞ্জ করা থেকে শুরু করে সব। আর আমার কথা বিশ্বাস না করলে তোমার রুমের বাম পাশের কোনোটা চেক করো। রাখছি আমি। হ্যালো হ্যালো, ধুর, রেখে দিল। বাট ও কি করে জানলো আমার রুমে সিসি ক্যামেরা? সব কেমন ধোঁয়াশে ধোঁয়াশে লাগছে। আমি রুমে চলে এলাম রকির কথা যাচাই করার জন্য। রুমে তন্ন তন্ন করে খুঁজছি, বাট ক্যামেরার কোনো চিহ্নই পাচ্ছি না। রকির কথা অনুযায়ী বাম পাশে তাকিয়ে দেখলাম ছোট্ট একটা কালচে কি দেখা যাচ্ছে। আমি টেবিলের উপর উঠে দেখলাম সত্যি সত্যি একটা ক্যামেরা। তার মানে রকির কথাই সত্যি। আদনান ভাইয়া আমার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছে, তাও বেডরুমে। ছি ছি, আদনান ভাইয়া এটা কিভাবে করলো? এই ফুটেজ তো সব উঠেছে। ভাইয়া কি তাহলে? আর রকি বা কি করে জানলো আমার রুমে ক্যামেরা লাগানো আছে?
আদনান কিছু জামা কাপড় কেনার জন্য শপিং মলে গেছে। শপিং মলে ঢুকতেই, হ্যাঁ আদনান, কেমন আছো তুমি? হঠাৎ মেয়ের কণ্ঠ শুনে চকিতে তাকালো আদনান। আরে জুই যে, কেমন আছো? এই তো বেশ ভালোই আছি। আদনান, তুমি তো আগের চাইতে আরো সুন্দর আর হ্যান্ডসাম হয়ে গেছো। আমি তো আবার ক্রাশ খেলাম। তাই নাকি? তুমিও কিন্তু আগে চাইতে আর সুন্দর আর স্মার্ট হয়ে গেছো। তা এখানে কেন তুমি? আসলে মা বাবাকে নিয়ে আজ একটু শপিং করতে বেরিয়েছি। তুমি এখানে কি করছো? তোমার তো বিদিতে থাকার কথা। অ্যাকচুয়ালি একটা কাজে এসেছিলাম এখানে। আচ্ছা আজ যাই, অন্যদিন দেখা কথা হবে। আদনান শপিং করে ল্যাপটপ নিয়ে বসেছে সামান্তা কি কি করেছে দেখার জন্য, বাট কোনো ভিডিও আসছে না, সব কালো হয়ে আছে। তার মানে কি সামান্তা ক্যামেরাটা দেখে ফেলেছে? ও যদি ক্যামেরা দেখে তাহলে তো আমায় অবিশ্বাস করবে, এমনিতেই ঘৃণা করে, আরও ঘৃণা করবে, ভুল বুঝবে। কি করব এখন আমি? আদনান কিছু বুঝে উঠতে না পেরে এবার সামান্তাকে ফোন করলো। রিং হওয়ার কিছুক্ষণ পরে সে কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? সামান্তা, আমি আদনান বলছি। আপনি কেন আমায় ফোন দিয়েছেন? কোন অধিকারী বা দিয়েছেন? কি হন আপনি আমার? আপনি যদি আমার সত্যিই কেউ হয়ে থাকতেন তাহলে জীবনেও এমন নিকৃষ্ট কাজ করতেন না। দেখ সামু, তুই আবারও আমায় ভুল বুঝছিস। একটাবার, শুধুমাত্র একটাবার আমার কথাটা অন্তত শোন। আমার সাথে এরকম বিহেভ করতে পারিস না। কথা শুনতে চাই না। ভাবলেন কি করে আপনি এত কিছু করবেন, তারপরেও আমি আপনার কথা শুনবো? দেখুন, আমি আগের বিহেভিয়ার জন্য সত্যি খুব দুঃখিত ছিলাম, বাট এইবার আমি আপনার সাথে যে বিহেভ করছি একদম ঠিক করছি। একটা মেয়ের বেডরুমে ক্যামেরা কিভাবে লাগালেন আপনি বলুন? আমার তো মনে হচ্ছে আপনার চরিত্রে ঠিক নেই। বিডিতে আব্বু আর বড় আব্বুর জন্য কিছু করতে পারবেন না বলে আমেরিকা চলে গিয়েছেন, তাই না? তাহলে আমার পিছনে কেন পড়ে আছেন? ঘৃণা করি আমি আপনাকে, বুঝেছেন? ঘৃণা করি। আর একদম আমাকে ফোন করার চেষ্টা করবেন না, বলে দিলাম। ব্যাস, অনেক হয়েছে সামু, অনেক। কথাটা বলে আদনান খট করে ফোনটা কেটে দিয়ে সামান্তার নাম্বারটা ব্লক করে দিল। হ্যালো জিসান, ওই দিকের কি খবর? ভাই, রকি সবসময় সামান্তা আপুর উপর নজর রাখছে। শোন, আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসছি, তুই সব রেডি করে রাখিস। রাখছি। সকাল 9:20 বাজে। ভার্সিটিতে যেতে একটু মন মানছে না। ধাক্কার পর ধাক্কা খেতে হচ্ছে আমায়, তবুও যেতে হবে, আব্বুর আদেশ এটা। আমি কোনো রকমে রেডি হয়ে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে বসে ফোন সাইলেন্ট করতে যাব, ঠিক তখনই রকি আবারও কল দিল। আমি বিরক্ত হয়ে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলাম। আচ্ছা, আপনি কি আমায় কোনোভাবেই শান্তি দিবেন না? ক্লাসে আছি আমি এখন। কি এমন দরকার পড়লো যে আমায় ফোন করেছেন? তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে? ইটস আর্জেন্ট। দেখুন, আমি আপনার সাথে কোনোভাবেই দেখা করতে পারবো না। এই পৃথিবীতে এখন আমি কোনো ছেলেদেরই বিশ্বাস করি না, আপনাকেও না। দেখো সামান্তা, তুমি যদি না আসো তাহলে কিন্তু অনেক বড় কিছু হয়ে যাবে। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে আসো, কেমন? শুনেন, আমি একদম আপনার কথা শুনবো না। আপনি গাড়ি পাঠালেও আমি যাব না, শুনেছেন আপনি? ঠিক আছে। ক্লাসে একদমই মন দিতে পারছি না আমি। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। টিফিন পিরিয়ডেই ছুটি নিয়েছি। এখন কথা হলো একা যাব কি করে? তবুও যেতে তো হবেই। একাই হাঁটছি আমি। দুপুরবেলা হওয়াতে তেমন কোনো মানুষও নেই। খুব খিদেও পেয়েছে। কেন যে না খেয়ে আসলাম। হঠাৎই আমার পাশে একটা কালো গাড়ি এসে থামলো। কিছু বুঝে ওঠার আগেই কেউ আমার মুখে রুমাল চেপে ধরলো। পিট পিট করে চোখ খুললাম আমি। এ কি, রুমটা এত অন্ধকার কেন? আর হাত পায়ে বা বাঁধা কেন? কেউ কে আছো? কে এনেছে আমায় এখানে? কার এত বড় সাহস? আমার সামনে এসো। রুমের লাইট জ্বালাতেই অবাক হয়ে গেলাম আমি। আমার সামনে স্বয়ং রকি দাঁড়িয়ে আছে, পকেটে 2 হাত গুজে। এ কি, আমি এখানে কেন? আর আপনি বা এখানে কেন? তুমি এখনো বুঝতে পারছো না তুমি এখানে কেন আর আমি এখানে কেন?
তবে শুনো, তুমি তো আমার কথা শুনোনি, তাই আমি তোমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছি। কি এত দরকার আপনার আমার সাথে যে আপনাকে আমায় কিডন্যাপ করে নিয়ে আসতে হলো? আমার তো আপনার সাথে তেমন কোনো দরকার নেই। আর আমাকে এখান থেকে যেতে দিন, তা না হলে কি করবে তুমি? আমি কি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য কিডন্যাপ করেছি নাকি? মানে তাহলে কিসের জন্য? আমি জানি আদনান দেশে ফিরেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করে আমার করে নিতে চাই। আমি তোমাকে আজ বিয়ে করব, আর যদি তুমি আমার বিয়ে না করো তাহলে তোমায় নিয়ে অনেক দূরে চলে যাব, আমি অনেক দূরে। এখন তুমি তাড়াতাড়ি রাজি হয়ে যাও তো। জীবনেও না, আমি আপনাকে জীবনেও বিয়ে করব না। আর আপনি বা কেন আমায় বিয়ে করতে চাইছেন? কেন, তুমি তো আমায় বিয়ে করতে চাইতেছো। তাছাড়া আমি তোমাকে খুব ভালোবাসি সামান্তা, খুব ভালোবাসি। কি করিনি তোমার জন্য? সব করেছি, সব। হ্যাঁ বলেছিলাম আপনাকে বিয়ে করব, বাট এইটা আমি সিরিয়াসলি বলিনি। আদনান ভাইকে রাগানোর জন্য বলেছিলাম। আর কি করছেন আপনি আমার জন্য? আমার জানা মতে আপনি আমার জন্য কিছুই করেননি। আর আপনি আমাকে ভালোবাসেন, এইটাই বা কি করে বিশ্বাস করব আমি? তোমাকে আর আদনানকে আলাদা করে দিয়েছি, সেটা কি কিছুই না? ভালোবাসি বলে আমি আদনানকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি, কারণ ওকে তোমার সাথে দেখলে সহ্য হয় না আমার। মানে আপনি আমাকে আর আদনান ভাইয়াকে? হ্যাঁ, আমি তোমাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছি আর ওকে দূরে পাঠিয়ে দিয়েছি। কিভাবে করলেন আপনি এসব? আপনি বললেন আর ভাইয়াও মেনে নিল? রকি আমার সামনে রাখা একটা চেয়ারে বসে বলল, শুনো, তবে তোমার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করেছি। সেই ভিডিওতে তুমি কাপড় চেঞ্জ করেছিলে আর তোমার শরীরের অনেক অংশই দেখা যাচ্ছিল। প্রথমে আমি আদনানকে খুব ভালোভাবে বুঝাতে চাইছিলাম, বাট সে আমার কথা কানে নেয়নি। আমিও তোমার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, আর একদিন বসে বসে তোমার ভিডিও দেখছিলাম। হঠাৎ চোখে পড়তেই দেখলাম তোমার রুমের বাম পাশে আরেকটা কি যেন দেখা যাচ্ছে। ভালো করে জুম করে দেখলাম, এটা একটা ক্যামেরা। ব্যাস, পেয়ে গেলাম। ভুল বোঝানো আরেকটা উপায়। আদনান নাকি কিছুতেই তোমার ছাড়বে না। তারপর আমি ওকে বাধ্য হয়ে তোমার চেঞ্জ করার ভিডিও দেখেছিলাম আর বলেছিলাম এটা ভাইরাল করে দেব। তারপর রকি কি কি প্ল্যান করেছিল সব খুলে বলল। আমার হাত পা এখনো বাঁধা, তা না হলে এতক্ষণে চর বসিয়ে দিতাম ব্যাটার গালে। শুধু এই ভিডিও না, আর অনেক ভিডিও। এখন তুমি যদি রাজি না হও তো আমি ভিডিও সত্যি সত্যি ভাইরাল করে দেব। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করব? আরে তোর মতো জানোয়ারের দিকে তাকালেও পাপ। তোর জন্য আমি আদনান ভাইয়াকে ভুল বুঝেছি। ভাইয়া আমাকে বারবার বলার চেষ্টা করেছে, ভাইয়া আমার সম্মান বাঁচানোর জন্য তোর কথা শুনেছে, কিন্তু আমি কিছুতেই তোর কথা শুনবো না, নিজের সম্মানের কথা ভেবেও না। তোর বাপ মাও আমার কাছে তোকে বিয়ে দিবে না, কারণ তুই রাজি না। তাই আমি জানি তুই বিয়ে করবি না, তাই তোকে সোজা তুলে নিয়ে এসেছি। এতই যখন ভালোবাসিস তাহলে আমার হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছিস না কেন? তুই কি বুঝতে পারছিস না আমার যে কষ্ট হচ্ছে? ও তুই বুঝবি কি করে? তুই কি আমায় সত্যিকারে ভালোবাসিস নাকি? আমার কথা শুনে রকি এগিয়ে এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিল। বাঁধন খোলার সাথে সাথেই আমি ওকে কষিয়ে চর বসিয়ে দিলাম। তোর মতো ছেলেকে কিছুতেই বিয়ে করব না আমি। কি মনে করেছিস এইসব করলেই আমি তোকে মেনে নেব? কখনো না। আমার মনে শুধু আদনান ভাইয়াই আছে, আর থাকবে। ও তোর মতো নিকৃষ্ট মানুষ আমি দুটো দেখিনি। আমাকে এখান থেকে যেতে দে বলছি। রকি রেগে তেড়ে এসে আমার চুলের মুঠি ধরল। তোকে তো বিয়ে করতেই হবে, আর আজই। তারপর আমার চুলের মুঠি ছেড়ে দিয়ে একটা বক্স এনে আমার হাতে দিয়ে বলল, এখন শাড়ি আর অর্নামেন্টস আছে, এগুলো পরে নিবি। আমি বাজারে যাচ্ছি, এসে যাতে দেখি তুই রেডি হয়ে গেছিস। রকি বেরিয়ে গেল। দরজাটাও তালা মেরে গেছে। খিদে মরে যাচ্ছি আমি। ফোনটাও আমার হাতে নেই, ওই রকির কাছে আছে বোধহয়। আমি এই রকিকে কিছুতেই বিয়ে করব না। আদনান ভাই ঠিকই বলতো, এই রকি মোটেও ভালো না। কেন যে তখন ভাইয়ার কথা শুনলাম না? যদি শুনতাম তাহলে হয়তো আজ এই দিনটি দেখতে হতো না। কালো হুডি পরে কানে ব্লুটুথ লাগিয়ে হাতে ব্রিফকেস নিয়ে এগিয়ে আসছে আদনান। আজই সে বাংলাদেশে পা রেখেছে। হ্যালো জিসান, সামান্তার কি খবর? ভাই, সামান্তাবুকে কাল থেকে পাওয়া যাচ্ছে না।
ভার্সিটি থেকে ফিরছিলেন, তারপর আর বাড়িতে যাননি। কি? আচ্ছা আমি আসছি, তুই তাড়াতাড়ি আমার বাংলোতে চলে আয়। রকি সামান্তার কিছু করেছে, আর তোকে যে বলেছিলাম ল্যাপটপ নষ্ট করতে, সেটা করেছিস? হ্যাঁ ভাই, কাল আমি রকির বাড়িতে গিয়েছিলাম, তারপর মাকে বললাম রকি আমায় পাঠিয়েছে ল্যাপটপ ঠিক করার জন্য, তবে আমি নষ্ট করিনি। তাহলে কি করেছিস? ল্যাপটপ নিয়ে এসেছি। আমার মনে হয় রকি এত কাছে খেলোয়াড় নয়, ওর ফোনেও বোধহয় অনেক সিক্রেট আছে। জানি আমি। আচ্ছা রাখছি, তাড়াতাড়ি চলে আসিস। রকির কথা অনুযায়ী আমি শাড়ি আর কিছু অর্নামেন্টস পরে নিলাম। পরে যদি রেগে আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলে তখন? না বাবা, রিস্ক নেওয়া যাবে না। আপাতত রকি যা বলছে সেটা শোনাই বেটার। প্রচুর খিদে পেয়েছে আমার। দিন নাকি রাত সেটাও বুঝতে পারছি না। রুম এমনভাবে অন্ধকার আছে, এতটা পাষাণ মানুষ কি করে হয় সেটাই বুঝতে পারছি না আমি। এতক্ষণ হয়ে গেল, তারপরও একবার এসে জিজ্ঞেস করলো না আমার খিদে পেয়েছি কিনা। যদি সত্যি রকি আমায় ভালোবাসতো তাহলে আমার অবস্থা বুঝার অন্তত চেষ্টা করত। ও কি সত্যি আমায় ভালোবাসে, নাকি কোনো রিভেঞ্জ নিচ্ছে আমার উপর? এখন থেকে যে পালাবো সেই সুযোগটাও নেই। কোথায় বন্দি করে রেখেছে কে জানে। আমি আদৌ ঢাকায় আছি তো? রকি যদি আমায় বিয়ে করে ফেলে তখন কি করব আমি? এখান থেকে তো পালাতেও পারবো না। আজ খুব আদনান ভাইয়ের কথা মনে পড়ছে। ভাইয়া কি জানে আমার বিয়ে হতে যাচ্ছে? ভাইয়া কি আটকাতে আসবে না? রকি এখনো সামান্তার কাছে যায়নি, বাজারে আছে এখনো। কি যেন খোঁজাখুঁজি করছে। কি মনে হতেই কাকে যেন ফোন করলো। হ্যালো রিয়াদ, ওদিকের কি খবর? ভাই ওই দিকের খবর মানে কোন দিকের খবর? আদনানের কথা বলছি আমি। আদনান এখন কি করছে কিছু জানো তুমি? আদনান খান তো আমেরিকা থেকে বাংলাদেশ চলে গেছে, এই 7-8 ঘন্টার মতো হবে। হোয়াট? তুমি এখন জানাচ্ছ আমাকে? যখন আমেরিকা থেকে রওনা দিয়েছিল তখন কেন বলনি? বলো, কেন বলনি? কোথায় ছিলে তুমি? ড্যামিট, তোমাকে আমি আমেরিকায় কি জন্য পাঠিয়েছিলাম? তুমিও চলে এসো, তারপর তোমাকে মজা দেখাচ্ছি। আদনান তার বাংলোতে বসে জিশানের সাথে কথা বলছে। তার এই বাংলোর খবর জিশান ছাড়া আর কেউ জানে না, ইভেন ওর ফ্যামিলির কেউও না। লুকিয়ে এখানে কাজ করে তারা। যারা অন্যায় করে তাদের ধরে এনে এখানে শাস্তি দেয়, তবে মার্ডার করে না, কাউকে মুখও দেখায় না। জিসান আনার চেষ্টা করেছিস? রকি এখনো কোথায় আছে? হ্যাঁ, রকির নাম্বার খুব কষ্ট করে কালেক্ট করেছিলাম আমি। এখন ওর নাম্বার ট্র্যাক করছি, দেখি লোকেশন কোথায় দেখায়। এ কি ভাই, ওর লোকেশন তো উত্তরের দিকে দেখাচ্ছে, তার মানে ও উত্তরে আছে। ভাই আমাদের এক্ষুনি যেতে হবে। চল, ও কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগেই আমাদের ঠিক সময় পৌঁছাতে হবে। আদনান দেশে চলে এসেছে মানে ও কোনো না কোনো কিছু করবে, হাত পা গুটিয়ে একদম বসে থাকবে না। ও যদি কোনো উল্টাপাল্টা করে তাহলে আমিও সামান্তার ভিডিও ভাইরাল করে দেব। বাট সব ভিডিও তো আমার ল্যাপটপে আছে, এখন আবার ল্যাপটপ আনতে হবে। রকি ওর বাড়িতে এসে ল্যাপটপ দেখছে, বাট ভিডিওর কোনো চিহ্নই নেই, সব ফাইল খালি দেখাচ্ছে। আশ্চর্য, আমি তো 2 দিন আগেও দেখলাম সব ভিডিও ঠিকঠাকভাবেই আছে, তাহলে আজকে ভাবে বেনিশ হয়ে গেল? এটাই যে আমার একমাত্র হাতিয়ার ছিল। বাসায় তো মা ছাড়া আর কেউ নেই, তাহলে কি মা আমার ল্যাপটপে হাত দিয়েছে? না না, মা আমার কোনো জিনিসে হাত দেয় না, আর ল্যাপটপ তো নাই। তবুও একবার জিজ্ঞাসা করি, মা তুমি কি আমার ল্যাপটপ ধরেছিলে? না, আমি কেন তোর ল্যাপটপ ধরবো? তুই না একটা মেকানিককে পাঠিয়েছিলিস তোর ল্যাপটপ ঠিক করার জন্য, সে ওইটা ধরেছে, আর কেউ ধরেনি। রকি নিজের মাথার চুল টেনে বলল, মা এটা তুমি কি করলে? আমি কোনো মেকানিককে পাঠাইনি। তুমি তো আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে আমি কোনো মেকানিক পাঠিয়েছি কিনা। কি করলে তুমি এটা মা? কথাটা বলে রকি চলে গেল। আদনান সামান্তার কাছে পৌঁছানোর আগে সামান্তাকে সরিয়ে ফেলতে হবে। রকি সামান্তার রুমে ঢুকে দেখলো ও সেজে গুজে ফ্লোরে লেপ্টে মাথা নিচু করে বসে আছে। সামান্তা উঠো, আমাদের চলে যেতে হবে। রকির কথায় আমি চোখ তুলে তাকালাম। আমি কোথাও যাব না, আগে আমায় খাবার দেন, তারপর আপনি বলছেন সেটা ভেবে দেখব। আপাতত আপনার কথা শোনার আমার কোনো মন নেই, খুব খিদে পেয়েছে আমার। আপনি আমায় একটু খাবারও দেন নাই,
পানি পর্যন্ত দেন নাই। আমি যা বলছি সেটাই হবে। তুমি যাবে আমার সাথে, আর এক্ষুনি। তুমি কি মনে করেছো আমি তোমায় আদর করার জন্য বন্দি করেছি? মোটেও না। কথাটা বলে রকি আমায় টেনে দাঁড় করালো। দরজা দিয়ে বের হতেই, আরে বাহ, আমাদের ছাড়ে শুভ কাজ সম্পন্ন করবে নাকি মিস্টার রকি? আদনান ভাইয়ের কণ্ঠ শুনে আমি আর রকি দুজনেই চমকে গেলাম। ভাইয়া দুই পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। ভাইয়া তো ইউএসএ ছিল, তাহলে বিডিতে কখন এলো? আমার ভাবনার ছেদ ঘটিয়ে ভাইয়া আবারও বলে উঠলেন, আরে তোমরা দুজন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? শুভ কাজে দেরি করতে নেই, চলো চলো বিয়ের আয়োজন শুরু করা যাক। ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ভাইয়া এসব কি বলছে? ভাইয়া আমায় অন্য কারোর সঙ্গে দেখলে এইটা মেনে নিতে পারবে? 2 ফোঁটা চোখের জল ছেড়ে দিলাম আমি। আমাকে পরপুরুষের সাথে দেখেও কিছু বলছে না, উল্টা আরো বিয়ের আয়োজন শুরু করার কথা বলছে। যেন ওনার কিছুই যায় আসে না। ভাইয়া এতটা চেঞ্জ হয়ে গেল এই কয়েকদিনে। তার মানে কি ভাইয়া সত্যি সত্যি বিয়ে করে নিয়েছে, আর এখন একজন ভাই হয়ে বোনের বিয়ের দায়িত্ব পালন করছে? রকির দিকে তাকিয়ে দেখলাম ও ঘামছে। স্ট্রেঞ্জ, ও ঘামছে কেন ভাইয়াকে দেখে? ওর না অনেক পাওয়ার? এই তার পাওয়ারের নমুনা? দেখো আদনান, আমাদের এখান থেকে যেতে দাও। আমাদের যাওয়াতে বাধা দিবে না, একদম বলে দিলাম। আরে রকি, এসব কি বলছো তুমি? আমি কি তোমাদের যাওয়া থেকে আটকিয়েছি? আর মিস সামান্তা, বিয়ে নিয়ে তোমার কি মত? রকি কিন্তু আমার চেয়ে অনেক ভালো। ও অ্যাটলিস্ট আমার মতো ঠকবাস নয়। খুব ভালো রাখবে, সুখে রাখবে আপনাকে। আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি সেদিনের আমার বলা কথাগুলোই ভাইয়া আবার আমায় রিপিট করে শোনাচ্ছে। কি করব আমি এখন? শরীর বেশ দুর্বল লাগছে, আর টিকে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার মাথা ঘুরছে প্রচন্ডভাবে, চোখেও সরিষার ফুল দেখছি। চোখ বন্ধ করেই পড়ে গেলাম আমি অস্পষ্টভাবেই দেখতে পেলাম ভাইয়া দৌড়ে আসছে। আদনান রকিকে ধাক্কা মেরে সামান্তার পাশে বসে পড়ল। শামু, শামু, চোখ খোল। আমি তো শুধু তোর সাথে একটু মজা করছিলাম, প্লিজ চোখ খোল ইয়ার। তারপর রকির দিকে শক্ত চোখে তাকিয়ে বলল, আমার সামুর এই অবস্থা কিভাবে হলো? যদি তোর কারণে আমার সামুর কিছু হয়, আমি কিন্তু তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। চুপ করে আছিস কেন বল? ওর এই অবস্থা কিভাবে হলো? আমার মনে হচ্ছে সামান্তা অনেকক্ষণ যাবৎ না খেয়ে আছে, তাই ও দুর্বল হয়ে গেছে আর জ্ঞান হারিয়ে ফেলেছে। জিসান, তুই তাড়াতাড়ি কিছু খাবার আনার চেষ্টা কর। জিসান চলে গেল খাবার আনার জন্য। আদনান সামান্তাকে একটা খাটে রেখে রকির দিকে এগিয়ে এলো। রকি এখনো ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে। সেদিন রকি নিলয়কে বলেছিল আদনানের ব্যাপারে। রকি সাইকোর ব্যাপারে যা বলেছিল সেটা আন্দাজে বলেছিল। বেচারা তো জানেই না আদনান আসলেই কতটা ভয়ঙ্কর, তাই সে যেভাবে ছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে। আজ আদনানের সাথে বোঝাপড়া করে তবেই এখান থেকে যাবে। আদনান রকির দিকে শক্ত চোখে তাকিয়ে বলল, তুই খুব বড় অন্যায় করেছিস, খুব বড়। এর শাস্তি তো তোকে পেতেই হবে রকি। তাই নাকি? কি শাস্তি দিবি তুই? তোর থেকে তো একটা বিড়ালও যথেষ্ট সাহসী, আর তুই দিবি আমাকে শাস্তি? তুই নিজেই তো একটা ভিতর ডিম, কি করবি তুই? কি করব সেটা না হয় পরেই টের পাবি। আপাতত আমার কাছে সামান্তার জ্ঞান ফেরানোটা বেশি ইম্পর্টেন্ট। জিসান কিছু খাবার নিয়ে আসলো। আদনান সামান্তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, মুখে বারবার পানি ছিটে দিচ্ছে। সামান্তা আস্তে চোখ মেলে তাকালো। ওর তাকানো দেখে আদনান সাথে সাথে দূরে সরে গেল। তারপর জিসানকে ইশারায় বলল সামান্তাকে বলতে যেন সে খাবারটা খেয়ে নেয়। জিসানও মাথা নাড়িয়ে সায় দিল। খাবারটা নিয়ে সামান্তার দিকে এগিয়ে গেল সে। আপু, খাবারটা খেয়ে নিন। আপনি অনেকক্ষণ যাবত কিচ্ছু খাননি, মুখও শুকিয়ে গেছে একেবারে। আমি একবার খাবারের দিকে তাকালাম, আর একবার আদনান ভাইয়ের দিকে তাকালাম। ভাইয়া দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে তাকিয়ে আছে, আর রকি দরজায় দাঁড়িয়ে আছে। আমি সবার দিকে একবার চোখ বুলিয়ে খাবার খেতে শুরু করলাম। অনেক খিদে পেয়েছে আমার। আগে খাই, তারপর যা হবার হবে। আমি খাবার খেয়ে নিলাম, দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছি। রকি আমার দিকে এগিয়ে আসলো। বেশ, অনেক হয়েছে সামান্তা,
তোমার খাবার খাওয়া শেষ হয়ে গেছে, এবার চলো আমাদের সাথে। কথাটা বলে রকি আমার হাত ধরে দাঁড় করাতেই কষিয়ে চড় দিলাম ওর গালে। কি মনে করেছিস তুই তুই এসব করবি আর আমি হাসতে হাসতে তোর সাথে চলে যাব? কথাটা বলে ইচ্ছে মতো চড় বসিয়ে দিতে থাকলাম ওর গালে। আমার যত রাগ তার সব রকির গালের ওপর ঝাড়ছি। কতটা কষ্ট দিয়েছে আমাকে আর আদনান ভাইয়াকে। আদনান জিশানের কাছে গিয়ে বলল যেন সামান্থাকে বাড়িতে দিয়ে আসে, এদিকে সে সামলাবে। আদনানের কথা অনুযায়ী জিশান সামান্থাকে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিল। রকি, তোমায় আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় যাব আর কেন যাব? আমি যেতে পারবো না। সেখানে গেলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। আর তুমি তো বলো আমি ভিতর ডিম, তাহলে আমার সাথে যেতে এত ভয় কিসের তোমার? তবে কি আমি ধরে নিব যে তুমি আমায় ভয় পাও? কথাটা শুনে রেগে গেল রকি। এক্সকিউজ মি, আমি কাউকে ভয় পাই না, আর তোমাকে তো নয়। বলো কোথায় যেতে হবে? আদনান এটাই চাইছিল, কারণ এত মানুষের ভিড়ে রকিকে তুলে নিয়ে যেতে পারবে না সে। চলো আমার সাথে। আদনান রকিকে নিয়ে ওর বাংলোতে আসলো। রকির মনে অনেক প্রশ্ন জাগছে, আদনান কেন ওকে এখানে নিয়ে আসলো। আদনান রকিকে একটা রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর এক পা করে রকির দিকে এগোতে থাকলো। একে আদনান, তুমি দরজা বন্ধ করলে কেন? আর এই রুম এত অন্ধকার কেন? রকির কথার মাঝেই আদনান এসে ওর নাক বরাবর একটা পাঞ্চ মারল। রকির নাকে হাত দিয়ে আদনানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই, তোমার সাহস তো কম না, তুমি আমায় মারলে? তো কি করব, জামাই আদর করব? রকিও এগিয়ে আসলো। একজন আরেকজনকে মারছে। আদনান ক্যারাটে জানে, রকি আদনানকে তেমন আঘাত করতে পারছে না, কিন্তু আদনান একটার পর একটা করেই যাচ্ছে। রকি আর না পেরে ফ্লোরে বসে গেল। আদনান রকিকে তুলে চেয়ারে নিয়ে বসালো, তারপর সারা শরীর দড়ি দিয়ে বাঁধল। রকি নিবু নিবু চোখে তাকাচ্ছে আদনানের দিকে। মার খেয়ে বেচারার অবস্থা শেষ। আদনান ওর সামনে বসলো, হাতে একটা ধারালো ব্লেড দেখে বড় বড় চোখে তাকালো রকি। আদনান একটা মুচকি হাসি দিয়ে রকির হাতে ব্লেডটা চালিয়ে দিল। চিৎকার করে উঠল রকি। খুব শখ তোর সামান্তাকে পাওয়ার, তাই না? এই হাত দিয়েই তো তুই ওর রুমে ক্যামেরা লাগিয়েছিলি। বল, ওর রুমে কেন ক্যামেরা লাগিয়েছিলিস? রকি তবুও কিছু বলছে না দেখে আদনান আরেক হাতে ব্লেড চালিয়ে দিল। বলবি নাকি চোখ উপড়ে নিব? আমি কিন্তু এসবে অভ্যস্ত আছি, তাই তেমন কষ্ট হবে না আমার। আদনানের কথা শুনে অবাক চোখে তাকালো রকি। বলবি কিনা বল। কি বলবো? কি বলার কি বাকি রাখছো তোমরা? তোমাদের কারণে আমার বাবা 2 মাস পুলিশের হেফাজতে ছিল, আর আমার মা 3 মাস কোমায় ছিল। তাই আমি রিভেঞ্জ নেওয়ার জন্য সামান্তার সাথে এসব করেছি, আর আমার মনে হয় আমি যা করেছি বেশ করেছি। সোহানা আন্টি কোমায় গিয়েছিল গাড়ির নিচে চাপা পড়ার কারণে, আর উনি কোমা থেকে ফিরে আসার পর রোহান আঙ্কেল নিজে পুলিশের কাছে গিয়ে সোহানা আন্টি আর ওনার কুকর্মের কথা স্বীকার করেছিলেন। জানিসই তো বাংলাদেশে এখন এসবের জন্য কিছু শাস্তি প্রদান করার ব্যবস্থা করা হয়েছে, তাই ওনাকে 5 মাসের জেল দেওয়া হয়েছিল। প্রথমে ওনাকে বলা হয়েছিল যেন সোহানা আন্টিকে বিয়ে করে নেন, বাট আঙ্কেল রাজি ছিলেন না। প্রায় 1 মাস পর রেহান আঙ্কেল রাজি হলেন, আর ওনাকেও জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। কি সত্যি বললাম তো, নাকি ভেজাল আছে? তাহলে এখানে তুই আমাদের দোষ কোথায় দেখলি যে আমাদের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? আমি এত কিছু জানি না, আমি শুধু জানি এসবের জন্য তোরা দায়ী। আমার কি মনে হয় জানিস রকি, তুই না মানসিকভাবে সিক। একজন সুস্থ মানুষ সবকিছু জেনে এমন পাগলামো জীবনেও করবে না। তুই সব সময় তোর মস্তিষ্কের কথা শুনেছিস, মনের কথা শুনিসনি, মন দিয়ে বিচার করিসনি। যদি মনের কথা শুনতিসই তাহলে এসব করতি না। সে যাই হোক, তোকে তোর কর্মের শাস্তি পেতেই হবে। কথাটা বলে আদনান রকির শার্টের কয়েকটা বোতাম খুলে শার্টের নিচে নামালো, তারপর রকির কাঁধে ব্লেডটা চালিয়ে দিল। রকির ঠোঁট কামড়ে ধরলো। চিৎকার করছে না, কিন্তু চোখ থেকে ছড়ছড় করে পানি পড়ছে। আদনান ওর আরেক কাঁধেও ব্লেড চালিয়ে দিল। তারপর একটা বাটি নিয়ে আসলো, যেটাতে মরিচের গুঁড়ো আর নুন মেশানো আছে। আদনান একটা বাঁকা হাসি দিয়ে ওর কাটা স্থানে নুন আর মরিচের গুঁড়ো লাগিয়ে দিল। রকির হাত বারবার কেঁপে উঠছে। হাত বাঁধা থাকার কারণে
কিচ্ছু করতে পারছে না সে। আদনান একটু একটু করে সব কাটা স্থানে নুন আর মরিচ লাগিয়ে দিল। রকির চোখ মুখ লাল হয়ে গেছে। আদনান একটা চেয়ারে বসে বলল, আপাতত এটাই তোর পানিশমেন্ট। রেহান আঙ্কেলের দিকে তাকিয়ে তোকে মাফ করে দিলাম, না হলে তোর পরিণতি খুব ভয়ানক হতো। তোর বাবা আমাদের ফ্যামিলি সদস্যদের মতোই একজন, অনেক উপকার করেছেন আমার আর আমার চাচ্চুর, তাই তোকে ছেড়ে দিলাম। বাট এটা বুঝিস না যে আমি তোকে মাফ করে দিয়েছি। তোর প্রতি রাগ আর ক্রোধ আমার শরীরে শিরায় শিরায় বয়ে যাচ্ছে। ইচ্ছে তো হচ্ছিল তোকে খুন করে ফেলি, বাট এটা আমি করতে পারবো না। বাই দ্য ওয়ে যাচ্ছি আমি, তুই আপাতত 7-10 দিন এভাবে বন্দি থাক, তোর খাওয়া দাওয়া সব বন্ধ। কথাটা বলেই আদনান রুম থেকে বেরিয়ে বাইরের দরজায় তালা মেরে দিল। বাড়িতে ভাইয়া সবাইকে মিথ্যা কথা বলেছিল যে আমি আমার বান্ধবীর বাসায় ছিলাম, তাই কেউ তেমন চিন্তা করেনি। ড্রয়িং রুমে বসে আছি আর নখ কামড়াচ্ছি। ভাইয়া কখন আসবে আর সামনাসামনি দেখব। বেশ কিছুক্ষণ পর ভাইয়া বাসায় এলেন। আমার দিকে একবার তাকিয়ে আবার সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। আমি ভাইয়াকে ডাক দিতে গিয়েও দেইনি। কি মুখ নিয়ে ডাক দিব ভাইয়াকে? রাতে সবাই ডিনারে বসেছি। ভাইয়া আসার উপলক্ষে আম্মু আর মামুনি ভাইয়ার পছন্দের খাবার রান্না করেছে। সবাই ডাইনিংয়ে বসে ভাইয়ার জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পরে ভাইয়া এলেন, একটা 3/4 প্যান্ট আর লাল টি শার্ট পরে। ভাইয়া একেবারেও আমার দিকে তাকায়নি। টেবিলে না বসেই ভাইয়া বললেন, সামান্তা যদি আমার সাথে বসে খাবার খায় তাহলে আমি খাবার খাবো না। কথাটা বলে ভাইয়া পুনরায় ওনার রুমে চলে গেলেন। হয়েছে শান্তি, ছেলেটার সাথে এরকম না করলেও পারতিস। চলে গেছে বেশ করেছে। তোর সাথে এক টেবিলে বসে খাবার খাওয়ার কোনো মানেই হয় না। রিঙ্কি, এসব কি করছিস? মেয়েটা খেতে বসেছে, ওকে খেতে দে। আদনান না হয় পরে খেয়ে নিবে। ও যখন টেবিলে বসেছে তাহলে ও খেয়ে নিক না। আমি আর কিছু না বলে খাবার ফেলেই চলে আসলাম। আব্বু, বড় আব্বু, মামুনি, জিএম সবাই পিছে পিছে ডাকছে, তবু আমি না দাঁড়িয়ে চলে আসলাম। সত্যি তো, ভাইয়া আমার জন্য না খেয়ে আছে, আর আমি কি করে খেতাম? রিঙ্কি, এবার তুই শান্তি হয়েছে? নে, এবার মেয়েটাও না খেয়ে চলে গেল। কেন শুধু শুধু বকতে গেলি বলতো? রুহি দেখ, সামান্তা যা করেছে সেটা একেবারে অন্যায়। আমরা তো শুধু আদনানকেই দোষারোপ করে যাচ্ছিলাম, যেখানে ছেলেটা একেবারে নির্দোষ। তুই যদি না বলতিস তাহলে তো আমি জানতেই পারতাম না। হয়েছে, এবার খাওয়া স্টার্ট করো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আর রিঙ্কি, খাবার খেয়ে একটু তাড়াতাড়ি চলে আইসো। আরোহী একটু হেসে বলল, হ্যাঁ রিঙ্কি, তাড়াতাড়ি যাস, না হলে তোর হাজবেন্ড তোকে অনেক মিস করবে ইয়ার। রিঙ্কি একটু লাজুক হেসে সেও খাবারে মনোযোগ দিল। আদনান বারবার উকি দিয়ে দেখছে সবার খাওয়া শেষ হয়েছে কিনা। সবার খাওয়া শেষ হলে তারপরে সে খাবে। পেটে অলরেডি ইঁদুর দৌড়াচ্ছে খিদায়। সামান্থারও সেম অবস্থা। সে মনে করেছে আদনান খাচ্ছে, তাই সে অপেক্ষায় আছে কখন খাওয়া শেষ হবে আর সে খাবে। অপেক্ষার অবসান ঘটিয়ে সবার খাওয়া শেষ হলো। সামান্থা তাড়াতাড়ি কিচেনে চলে গেল পাতিলে খাবার আছে কিনা দেখার জন্য। সামান্থা খাবার দেখিয়ে সেও প্লেটে খাবার বেড়ে কিচেনেই খাবার খাওয়া শুরু করে দিল। আদনান একটু পরে কিচেনে গেল। এ কি সামু, এখানে কি করছে? সে যাই করুক, আমার কি? সামান্থা খাবার খাওয়ায় এতটাই মগ্ন যে আদনান কোন দিক দিয়ে খাবার নিয়ে চলে গেল সেটা টেরই পায়নি। সামান্থা খেয়ে সবকিছু আবার আগের মতো করে রেখে দিয়েছে, যেন সে খায়নি। কিচেন থেকে বেরিয়ে এসে দেখলো আদনান ডাইনিংয়ে বসে একমনে খেয়ে যাচ্ছে। এ কি, ভাইয়া তো দেখছি খাবার খাচ্ছে, আর খাবার তো সব কিচেনেই ছিল। তাহলে ও মাই গডনেস, তার মানে আমি যখন খাওয়ায় মনোযোগ ছিলাম তখন ভাইয়া এখান থেকে খাবার নিয়েছে আর আমি বুঝতেই পারিনি। আবার খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। সামান্থার কিছু না ভেবে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের রুমে চলে গেল। আদনান একবার তাকিয়ে সেও খাওয়ায় মন দিল। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে সামান্থা। বাতাসে তার চুল উঠছে। আজ সে চুল বাঁধার চেষ্টা করছে না, দূর আকাশের লাল আভার দিকে এক মনে তাকিয়ে আছে, যেন সে এই মুহূর্তেই লাল আভায় হারিয়ে যাবে।
ছাদে কারো উপস্থিতি টের পেয়ে পেছনে তাকালো সামান্থা। আদনান পকেটে হাত গুজে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। দুজন দুই দিকে মুখ করে, একজন পূর্ব দিকে আরেকজন পশ্চিম দিকে। কিছুক্ষণ পর আদনানের মুঠোফোন বেজে উঠল। তাকিয়ে দেখলো জুই কল করেছে। আদনান একটা মুচকি হাসি দিয়ে কলটা রিসিভ করলো। সামান্থা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই আদনানের মুচকি হাসি ও চোখ এড়ায়নি। হ্যালো জুই, কেমন আছো? যদিও আমি জানি তুমি ভালো আছো। তুমি তো আমি ভালো আছি কি না মন্দ আছি সেটাও জানো দেখছি। জানবো না তো কি করে হয়? আচ্ছা আদনান, তুমি কি এটা আমার সাথে ঠিক করেছো? বিড়িতে চলে গেছো আর একবারও বলনি আমায়। আমার কত ইচ্ছে ছিল তুমি যখন যাবে তখন আমিও তোমার সাথে যাব, তার হলো কই? অ্যাকচুয়ালি জুই একটা কাজ পড়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি ফিরতে হলো, আর তোমাকেও জানাতে পারিনি। আর আমার সাথে আসনি তো কি হয়েছে, এবার চলে আসো, আমাদের বাসায় থাকবে তুমি যতদিন তোমার ইচ্ছা, আর আমি নিজে তোমায় রিসিভ করতে যাব। সত্যি? ঠিক আছে, আমি এই কয়েকদিনের ভিতরেই আসার চেষ্টা করছি। ভালো থেকো কেমন? কথাটা বলেই জুই কল কেটে দিল। আদনান সামান্থাকে জ্বালানোর জন্য ফোন কানে রেখে দিয়েছে, আর বেবি জানু এমন করছে। সামান্থা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। আদনান সেদিকে তাকিয়ে একটু বাঁকা হাসি হাসলো। সামান্তা খানের জ্বলন হচ্ছে, চলো আরো ভালো করে চলো, জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাও। এখন কষ্ট লাগছে? আমারও কষ্ট হতো, বাট তুই বুঝিসনি। এবার দেখ কষ্ট কাকে বলে। এখন থেকে প্রতিনিয়ত কষ্টই পাবি তুই। কষ্টই হলো তোর একমাত্র সঙ্গী। আমার কথা বিশ্বাস না করার ফল এবার হাড়ে হাড়ে টের পাবি। রুমে এসে দরজা বন্ধ করে ওড়না একদিকে ফেলে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করছে সামান্থা। আদনান ভাই এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল। আমেরিকায় গিয়ে গার্লফ্রেন্ডও পটিয়ে ফেলেছে। ভাইয়া তো আমায় কথা দিয়েছিল আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। তাহলে আজ আমি যা শুনলাম সেগুলো কি ছিল? এটা হতে পারে না। আদনান ভাইয়া শুধু আমার, তাছাড়াও মেয়েটা তো আমাদের বাসায় থাকবে। কি করব আমি? আমার সামনে ভাইয়া এই মেয়েটাকে নিয়ে ঘোরাঘুরি করবে আর আমি বসে বসে দেখব? ও গড, এটাই কি হওয়ার ছিল? আমি কেন এখনো কষ্ট পাচ্ছি? কম কষ্ট তো ভাইয়াকে দেইনি। এখন বুঝতে পারছি ভাইয়া কত কষ্ট পেয়েছিল। আমি আর ভাবতে পারছি না, মাথাটা ভালো মতোই ধরেছে। এখন আপাতত কড়া করে লিকারের চা খেতে হবে, বাকি কান্না না হয় রাত্রে কাঁদবো। সামান্তা, আর ইউ ওকে? হ্যাঁ মামুনি, আমি একদম ঠিক আছি। জাস্ট মাথা ব্যথা করছিল, তাই চা বসিয়েছি। তোমরা কি চা খাবে? না, আমরা এখন খাবো না। রান্না বান্না শেষ করে তারপর আমরা খাবো। ওকে। সামান্থা চা ছেঁকে কাপে নিতেই আদনানের আগমন। মা, চা হবে? তোর কি হলো, আজ এমন টাইমে চা চাইলি যে? আসলে মা, ভেবেছিলাম চা খাবো আর আজকের গোধূলি দেখবো, তাই। সামান্তা বানিয়েছে, ওর কাছ থেকে একটু নিয়ে নে। আমি কারো বানানোটা খাবো না। তোমরা যখন বিজিত তাহলে আমি বানিয়ে দিচ্ছি। আমারও ঠেকা পড়ে নাই, কাউকে হুদাই চা বানিয়ে খাওয়াবো। কথাটা বলেই সামান্তা একটা ভেঙচি কেটে চলে গেল। অসভ্য মেয়ে। তা আদনান, আজ তুই চা বানাচ্ছিস, পারবি তো? কেন ছোট আম্মু, আমাকে কি তোমাদের কাছে অকর্মা মনে হয়? আমি চা বানাবো আর সবার জন্য। সবাইকে আমার প্রশংসা না করে পারবে না বলে দিলাম। আদনান সবার জন্য বেশি করে দুধ দিয়ে চা বানালো। আদিলের মা, বাবা, আদিল, আহিল, রিঙ্কি, আরোহী, আয়শা সবার জন্য বানিয়েছে। আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আদিল আর আহিল তো অবাক চোখে আদনানকে দেখছে। যে গরম পানি পর্যন্ত করতে পারে না সে নাকি চা বানিয়েছে। ব্যাপারটা হজম করতে বেশ সময় লাগছে তাদের কাছে। এ কি, তোমরা আমাকে দেখছো কেন? পরে দেখো, দেখার জন্য আরো সময় আছে। আগে চা খাও,
নইলে ঠান্ডা হয়ে যাবে। আয়শা মুখে চা দিয়ে বলল, ভাইয়া তুমি খুব মজা করে হরলিক্স বানাও। মা তুমি এখন থেকে হরলিক্স বানাবে না, ভাইয়া বানাবে। ভাইয়া খুব মজা করে হরলিক্স বানায়। আয়শার কথা শুনে সবাই হেসে দিল। ওই আমি এটা চা বানিয়েছি, হরলিক্স না। আদনানের দাদুও চা মুখে দিয়ে হেসে ফেললেন। দাদু ভাই এটা তো হরলিক্সই, এমন মিষ্টি আর দুধ দিয়েছো। যাই হোক, তুমি প্রথম প্রথম বানিয়েছো তাই এমন হয়েছে, পরের বার ঠিক হবে। সামান্থা উপর থেকে সবাইকে দেখছে। সবাই কত সুন্দর হাসছে মাতছে, শুধুমাত্র আমি ছাড়া। যদি আমি সেদিন ভাইয়াকে বিশ্বাস করতাম তাহলে হয়তো এই হাসি খুশির মাঝে আমিও উপস্থিত থাকতাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল সামান্থা। আদনান সবার দিকে একবার তাকিয়ে বলল, আমি তোমাদের একটা কথা বলতে চাই। বলো শুনি। অ্যাকচুয়ালি কাল আমার সব কলেজের ফ্রেন্ডরা আসছে, ওরাই আসতে চাইছে। এখন তোমাদের পারমিশন ছাড়া তো আমি ওদের আসতে বলতে পারি না। যদি তোমরা বলো তাহলে আমি ওদের বলবো ওরা যাতে চলে আসে। আরে এটা তো ভালো কথা, এটাতে আবার জিজ্ঞেস করার কি আছে? ওদের বলে দে ওরা যাতে চলে আসে। আমি আর রিঙ্কি সব খাবারের দিক সামলে নিব। ঠিক আছে মা, আমি এক্ষুনি ওদের বলছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি টেবিলে গিয়ে প্লেট, একটু জেলি আর দুটো ব্রেড নিলাম। আপাতত এটা খেলেই পেট ভরে যাবে। প্লেট নিয়ে সোফায় চলে গেলাম, না হলে আবার আদনান সাহেব খাবেন না। সকাল 12:40 দিকে গেটের দিকে হইচই দেখে এগিয়ে গেল সামান্থা। গেটে প্রায় 15-20 জন ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। ওহ, তাহলে এরাই হলো আদনান ভাইয়ের কলেজ ফ্রেন্ড। মশার পাল কোথাকার। আদনান ভাইয়া এগিয়ে গিয়ে ওদের সবাইকে বাড়িতে ঢুকালেন। ওরা সবাই এক এক করে সবার সাথে কুশল বিনিময় করছেন। শুধু আমি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি। আদনানের এক ফ্রেন্ড জুবায়ের অনেকক্ষণ ধরে সামান্থাকে দেখছে, আর সেটা কেউ ফলো না করলেও আদনান কিন্তু করছে। আদনান এগিয়ে গেল জুবায়েরের দিকে। হেই ব্রো, ওদিকে কি দেখছিস? না আসলে, আচ্ছা এই মেয়েটা কে রে ভাই? কি সুন্দর দেখতে, কি মায়াবী চেহারা, একটু পটিয়ে দে না ভাই। ওদিকে নজর দিস না, ওটা আমার জন্য বুক করা। তুই বরং অন্যদিকে নজর দে। কি? ও তাহলে তোর? হ্যাঁ, যেটা বুঝেছিস সেটাই। কিছুক্ষণ পর আয়েশা নিচে এলো। এত মানুষ দেখে তার চোখ ছানা বড়া। এই যে তোমরা কি বিয়ে বাড়িতে এসেছো? আয়েশার কথা শুনে সবাই আয়েশার দিকে তাকালো। আয়েশা মাথায় দুদিকে ছুটি বেঁধেছে, মুখ ফুলিয়ে কোমরে 2 হাত দিয়ে কথাটা বলল সে। আদনানের ফ্রেন্ড মাহফুজ আয়েশার নমুনা দেখে দাঁত বের করে হেসে ফেলল। এই যে দাঁত বের করছো কেন? দাঁত ভেঙে দিব। আয়েশার কথা শুনে মাহফুজ তাড়াতাড়ি তার মুখ বন্ধ করলো। আদনানের আরেক ফ্রেন্ড আবির বলে উঠল, আরে ভাই দেখ দেখ কিরকম গরুর মতো শিং বেঁধেছে, পুরাই গরু লাগছে। একটা লেজ থাকলে আরো ভালো হতো। আচ্ছা, আমাকে মনে হয় গরুর মতো লাগছে, আর তুমি যে কবুতরের মতো চুল খাড়া করে রেখেছো তাতে তোমায় বান্দরের মতো লাগছে। আয়েশার কথা শুনে আবির হে করে হেসে দিল। আচ্ছা খোকে, জীবনে তো শুনিনি কবুতরের চুল আছে। তুমি কোথায় কবুতরের চুল দেখলে? আমি দেখেছি বলেই বলেছি। এবার বলো, তোমরা কি বিয়ে বাড়িতে এসেছো? না না, আমরা তো বন্ধুর বাড়িতে এসেছি, বিয়ে বাড়ি কেন আসবো? তাহলে চা খেয়ে চলে যাও। বিয়ে বাড়িতে গেলে ভাত খেতে হয়। কেন গো, তোমাদের বাড়িতে ভাত নেই? আমরা তো ভাত খেয়ে যাব। তুমি এত কিপটু কেন? ওটা কিপটু নয়, কিপটা হবে। আরে আমি তো আদর করে কিপটু বললাম, আর তুমি তাহলে স্বীকার করছো যে তুমি কিপটা? আমি মোটেও কিপটা নই, তোমরা সবাই কিপটা। জানো না, কারো বাসায় গেলে চিপস চকলেট নিয়ে যেতে হয়, এসব না নিয়েই খাম্বাগুলো চলে আসছে। ঠিক আছে, এরপর তোমাদের বাসায় আসলে চিপস আর চকলেটের দোকান সহ নিয়ে আসবো। আর আমাদের যে ভাত খাওয়াবে ওটার খোটা দিও না, তাহলে যে মনে অনেক বড় ধাক্কা লাগবে গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে আমি খোটা দিব না। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবে যে আমি কত দয়ালু, তোমাদের মতো ভিখারিদের খাবার দিয়েছি। আচ্ছা আচ্ছা, মনে রাখবো।
এখন তুমি আসতে পারো। আয়শা চলে গেল। আবির আদনানের দিকে তাকিয়ে বলল, ভাই তোর বোন শেষমেশ আমাদের ভিখারি বানিয়ে দিল। আমি প্রত্যেক দিন ওর জ্বালানো সহ্য করি, এবার তোরা একটু সহ্য কর। ও একটু বেশি পাকনামি করে, কিছু মনে করিস না। আরোহী আর রিঙ্কি সবাইকে ডেকে লাঞ্চ করানোর জন্য ডাইনিংয়ে নিয়ে গেল। সামান্থা কিচেনেই দাঁড়িয়ে আছে। আরোহী ওকে আদনানদের সাথে বসতে বলল, কিন্তু সামান্থা গেল না। চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে পানি ঢাললো। নুডলস বানিয়ে খাবে সে। এ কি সামান্তা, তুমি ডাইনিংয়ে যাও, লাঞ্চ করবে তো? না মামনি, আমি লাঞ্চ করব না। আমার নুডলস খেতে খুব ইচ্ছে করছে, তাই নুডলসই খাবো। খাওয়ার মধ্যেই আদনানের মুঠোফোনটা বেজে উঠল। জুই কল করেছে। হ্যালো জুই। হ্যাঁ আদনান, তুমি একটু এয়ারপোর্টে আসতে পারবে? এয়ারপোর্টে? কিন্তু কেন? অ্যাকচুয়ালি আমি বিডিতে চলে এসেছি। তুমি তো বলেছিলে আমাকে নিতে আসবে, তাহলে আজ আসবে না? ঠিক আছে, আমি আসছি। কে রে আদনান, জয় কি বললো? ও বিডিতে চলে এসেছে, ওকে আনতে যেতে হবে। আমি খেয়েই চলে যাব, বেশি সময় তো লাগে না, জাস্ট 25 মিনিট। তোরাও ওয়েট করিস, ওকে দেখে তারপর যাবি। আদনান খাবারটা খেয়ে ওর বন্ধুদের রেখেই চলে গেল। সামান্থা কিচেন থেকে সব দেখছে আর নিজেই নিজেকে প্রশ্ন করছে, কে এই জুই যার জন্য ভাইয়া ওনার বন্ধুদের ফেলেও চলে গেল? সেদিন তো এই মেয়েকেই জানু বেবি বলছিল, আর এই মেয়েই তো আমাদের বাড়িতে থাকবে এখন থেকে। ভাইয়া কি সত্যি এই মেয়ের সাথে অ্যাফেয়ারে আছে? সামান্থা বিকেলে ছাদে ওর ফুল গাছে পানি দিচ্ছে। আদনান ফুলের টবগুলো সামান্থার জন্য এনেছিল। অনেকদিন ধরে যত্ন নেওয়া হয় না, তবে আজ একটু যত্ন নেওয়ার ইচ্ছে হচ্ছে, তাই সে পানি দিচ্ছে। সামান্থা বারবার ছাদ থেকে নিচে উকি দিয়ে দেখছে আদনান আসছে কিনা। 1 ঘন্টা হতে চলল, তবুও আসছে না সে। সামান্থার অপেক্ষার অবসান ঘটিয়ে আদনান চলে এলো। এর সাথে জুইও আছে। সামান্থার চোখ ছলছল করছে। সামান্থা নিচে গেল না, ছাদেই একটা দোলনায় বসে পড়ল। আদনান জুইকে নিয়ে সবার সাথে দেখা করালো। জুই শুধু একজনকেই খুঁজছে, সেটা হলো রকি। আদনান, রকি কোথায়? ওকে তো দেখছি না। তুমি হঠাৎ রকিকে খুঁজছো যে? না মানে সবাই যখন এখানে, তাহলে রকিরও তো থাকার কথা, রাইট? জানি না, ওকে তো আমি ফোন করেছিলাম, বাট রিসিভ করেনি। আমি ওকে অনেকদিন ধরে ফোন করছি, বাট ফোন ধরছে না। ও কি জানে না আমি ওকে কতটা মিস করছি? মানে মিস করছো মানে? আসলে আদনান, তোমাকে বলা হয়নি, আমার আর রকির বিয়ে ঠিক হয়ে গেছে। অ্যাফেয়ারে আমরা আছি। আমি বিডিতে আসলেই বিয়ে হওয়ার কথা ছিল, বাট ওকে তো পাচ্ছি না। প্লিজ আদনান, তুমি কিছু একটা করো, দেখো কোথাও ওকে পাও কিনা। আমি দেখছি কি করা যায়। আদনানের ফ্রেন্ডরা চলে গেল। আদনানও কোথায় চলে গেছে। জুইয়ের একা একা ভালো লাগছে না, তাই সে ছাদে গেছে। ছাদে গিয়ে দেখলো সামান্থা মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। জুই চিনতে পারল না সামান্থাকে। হেই, হু আর ইউ? কারো কণ্ঠ শুনে ধ্যান ভাঙল সামান্থার। তাকিয়ে দেখলো জুই তাকে প্রশ্নটা করেছে। আমি সামান্থা। কি, তুমি সেই সৌভাগ্যবতী সামান্থা? ও মাই গড! সৌভাগ্যবতী মানে তুমি জানো তোমাকে আদনান কতটা ভালোবাসে? আমেরিকায় থাকতে যখন ওর কাছে যেতাম না, তখন শুধু তোমার কথাই বলতো, আর তোমার ছবির দিকে ছলছল চোখে তাকিয়ে থাকতো। বাই দ্য ওয়ে, তোমার কি মন খারাপ? নিচেও তো গেলে না। না এমনি। চিচি, আদনান ভাইয়ের বিষয়ে আমি এসব কি ভাবছিলাম। ভাইয়া আবার আমায় ভুল প্রমাণিত করলো। এই লোকটার কাছে কখনো জিততে পারিনি আমি। তবে আজকে যাই হয়ে যাক, আদনান ভাইয়ার মান আমি ভাঙাবো। কিন্তু ভাইয়া কোথায় গেল? ভাইয়াকে তো দেখছি না। আদনান ওর বাংলোতে গেছে। রকি যেই রুমে আছে সেই রুমের দরজা খুলে দেখলো রকি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। ওর অবস্থা একেবারে করুণ। না চাইতেও আদনানের চোখ ছলছল করে উঠল। হাজার হলেও নিজের ফ্রেন্ড বলে কথা। আদনান দেরি না করে রকির হাত পায়ের বাঁধন খুলে দিল। কারো স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো রকি। আদনান ওর কাটা স্থানের দিকে তাকিয়ে দেখলো একেবারে ঘা হয়ে গেছে। চল আমার সাথে, তোকে হসপিটালে নিয়ে যাব। না আদনান, আমি হসপিটালে যাব না। আমি যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য।
আমি এখানেই থাকবো, তুই চলে যা। আমি এখন রাগের বসে দুষ্গুণ বিচার করিনি, তাই এমন অন্যায় করেছিলাম, তাই এখন আমায় প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। তাছাড়াও জুই বাংলাদেশে চলে এসেছে, তোকে খুব মিস করছে, তাই এখন ভালোই ভালো চলে আয়। কি, জুই চলে এসেছে? চল। আদনান রকিকে নিয়ে হসপিটালে গেল। রাতে সামান্থা আদনানের রুমে গেল। আদনান তখন ল্যাপটপে কাজ করছে। সামান্থা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া? আদনান মাথা তুলে তাকালো সামান্থার দিকে। তুই তুই আমার রুমে কি করছিস? ভাইয়া, আসলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ ভাইয়া, আমায় ক্ষমা করে দাও, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। এখান থেকে বেরিয়ে যা। পারছি, কি ভুল করেছিলাম সেদিন, এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না। আদনানও ভাবছে ক্ষমা করবে কিনা। বিকেলে জুইও অনেক বুঝিয়েছে, অনেক তো মনোমালিন্য হলো, কেউই তো কষ্ট কম পায়নি। সামান্থা এগিয়ে আসলো আদনানের দিকে, তারপর ওর পায়ের কাছে বসে পড়ল। প্লিজ ভাইয়া, এবার মতো মাফ করে দাও, আমি আর তোমায় ভুল বুঝবো না। কথাটা বলেই সামান্থা ফুপিয়ে কেঁদে দিল। আদনান সামান্থাকে দাঁড় করিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। 2 বছর পর আদনানের পরিবারের সবাই হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে। সামান্থাকে ওটিতে নিয়ে গেছে। আদনানের শরীর ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে, কারণ সামান্থার অবস্থা একেবারে ক্রিটিক্যাল। বেশ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। আদনান দৌড়ে ওটির সামনে চলে গেল। নার্স তোয়ালে পেঁচিয়ে 2টো বাচ্চা নিয়ে এলো। কংগ্রাচুলেশন মিস্টার আদনান, আপনি জবজ বাচ্চার বাবা হয়েছেন। আদনান সেদিকে কর্ণপাত না করেই বলল, সামান্তা, আমার সামান্তা কেমন আছে? নার্স মাথা নত করে নিল। এ কি নার্স, বলছেন না কেন? আমার সামান্তা কেমন আছে? আদনান, আপনার স্ত্রী আর নেই, উনি মারা গেছেন। 2টো বেবি কনসিভ করতে ওনার খুব কষ্ট হয়েছে। আমরা বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি, কিন্তু ওনাকে শত চেষ্টা করেও বাঁচাতে পারিনি, সব আল্লাহর হাতে। আদনান নার্সকে ঠেলে ওটিতে চলে গেল। সেখানে সামান্থার নিথর দেহ পড়ে আছে, হাতে এখনো ক্যানলা লাগানো। আদনান সামান্থাকে ডাকছে চিল্লিয়ে, কিন্তু সামান্থার কোনো রেসপন্স নেই। সামু, প্লিজ উঠো, দেখো আমাদের 2টো মেয়ে হয়েছে। প্লিজ সামু, তুমি আমাদের এভাবে একা ফেলে চলে যেতে পারো না। তুমি না বলতে তুমি ওদেরকে খুব ভালোভাবে মানুষ করবে, এটাই তোমার মানুষ করার নমুনা। এভাবে ওদের ছেড়ে চলে গিয়ে। ছাদে বসে আছে আদনান, সাথে ওর মেয়েরাও আছে। দুজন দুপাশে গালে হাত দিয়ে বসে আছে, আর আদনান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশে। বাবা, আমার মা কোথায়? ওই দূর আকাশে, তাই না বাবা? মা আসে না কেন? জানো, মাকে না আমি খুব মিস করি, কিন্তু মা খুব পচা, আমাদের কাছে আসে না। আমি মায়ের সাথে রাগ করেছি। আদনান তার মেয়েদের জড়িয়ে ধরল। এইভাবে বলে না মা, তোমার মা শুনলে খুব কষ্ট পাবে। তোমার মা যে তোমাদের সব সময় দেখে। আদনান একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। সামান্তা, আমাদের ছেড়ে থাকতে কি তোমার খুব ভালো লাগে? খুব না বলতে তোমার অসীম ভালোবাসা দেখাবে আমাকে, এটাই তোমার অসীম ভালোবাসা? আদনানের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল।